সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 27। তো আজ বিষয় হচ্ছে শুভ দিনের নির্ঘণ্ট, তিথি গণনা, পঞ্জিকা ব্যবহারের নিয়মাবলী। তো এইগুলো নিয়ে আমরা প্রথমে একটু শুরু করব। আপনাদের প্রত্যেকের হাতে যদি পঞ্জিকা না থেকে থাকে তো একটু পঞ্জিকা হাতে নিন। হাতে নিয়ে আমরা প্রথমে দেখব 6 নাম্বার পৃষ্ঠা, একেবারে প্রথম 6 নাম্বার পৃষ্ঠা। দেখেন পঞ্জিকা ব্যবহারের নিয়মাবলী। এখানে আহ, আমার পঞ্জিকা যেহেতু বিশুদ্ধ সনাতন পঞ্জিকা ব্যবহারের নিয়মাবলী লেখা রয়েছে। তো এখানে লাইনের সঙ্গে আপনারা একটু চোখ মেলানোর চেষ্টা করেন, আমি পড়ে শোনাই। জন্মকালীন চন্দ্র যে রাশিতে অবস্থিত সেটাই জাত ব্যক্তির রাশি, এটা তো আমরা জানি। অবশ্য পাশ্চাত্য জ্যোতিষে, মানে যেটি পাশ্চাত্য দেশগুলো, ইউরোপিয়ান দেশ, আমেরিকা বা ওই ল্যাটিন আমেরিকা, এমনকি ওই অঞ্চলের যত দেশগুলো রয়েছে সেই দেশগুলো হচ্ছে পাশ্চাত্য দেশ। এই দেশে হচ্ছে সৌর রাশি, মানে রবি যে রাশিতে অবস্থিত হবে সেটি তার রাশি। যেমন বৈশাখ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তির মেষ রাশি, জ্যৈষ্ঠ মাসে বৃষ ইত্যাদি। জন্মকালীন সময়কে লগ্ন বলে, মানে যে সময় জন্ম সেটি হচ্ছে তার জন্মলগ্ন। জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রে অবস্থিত সেটাই জাত ব্যক্তির জন্ম নক্ষত্র। এভাবে হচ্ছে রাশি লগ্ন নক্ষত্রফল জানতে হবে। আচ্ছা, প্রত্যেক মাসের আরম্ভে সংক্রান্তি পুরুষের নক্ষত্র সংখ্যা যে অঙ্গে পতিত হয়েছে তা থেকে মাসিক শুভাশুভ ফল জানতে পারবেন। অশুভ প্রসময়ের জন্য পঞ্জিকায় ব্যবহার্য নিয়মাবলী তথা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক পালনীয়। এই 2 নাম্বারটা আমরা আগে একটু বুঝে আসি। প্রত্যেক মাসের আরম্ভে সংক্রান্তি পুরুষের নক্ষত্র সংখ্যা, মানে বৈশাখ মাসে চলে যান, একেবারে প্রথম বৈশাখের 1 তারিখ, 1 তারিখের আগে পৃষ্ঠা নাম্বার যাবেন আপনারা 273 নম্বর পৃষ্ঠা। 273 নম্বর পৃষ্ঠার যেখানে প্রথম থেকেই দেখে আসেন, 273 নম্বর পৃষ্ঠা আছে 1432 সালের দিনপঞ্জিকা আরম্ভ, তারপরে বৈশাখ মাস, পয়লা বৈশাখ সূর্যোদয়কালীন গ্রহ সন্নিবেশ চক্র, মানে যে গ্রহ সন্নিবেশটা দেওয়া আছে এটি হচ্ছে পয়লা বৈশাখের দেওয়া। আর 31শে চৈত্র 1432, এখানে 1431 হবে, টাইপটা কিন্তু ভুল আছে, 1431 হবে। রবি সংক্রমণকালে চন্দ্র তোলায় 15 নম্বর সাথী নক্ষত্রে, অর্থাৎ 15 নম্বর নক্ষত্রে 31শে চৈত্র ছিল, আর আজকের দিনে চন্দ্র 16 নম্বর নক্ষত্রে আসবে, অর্থাৎ পয়লা বৈশাখে 16 নম্বর নক্ষত্রে আসবে। কিন্তু আমরা দেখবো হচ্ছে 2 নাম্বার। 2 নম্বর হচ্ছে প্রত্যেক মাসের আরম্ভে সংক্রান্তি পুরুষের নক্ষত্র সংখ্যা যে অঙ্গে পতিত হয়েছে। এইবার নিচে দেখেন, বৈশাখ মাসের মহাবিষুব সংক্রান্তির সঞ্চার গণনা। যে নক্ষত্রে জন্ম সেই নক্ষত্র সংখ্যা সংক্রান্তি পুরুষের কোন অঙ্গে পতিত হইয়াছে ও তাহার ফল দেখিয়া স্ব স্ব মাসিক শুভাশুভ ফল জানিতে পারিবেন। তাহলে আপনাদের জন্ম নক্ষত্র কি? যে দেখেন, এই সংক্রান্তি পুরুষের মস্তকে আছে 15, 16, 17, 18, 19, 20, 21 নম্বর নক্ষত্র। এই জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে এই বৈশাখ মাসে সম্মান প্রাপ্তি হবে, রাজসুখ হবে। এইবার যার যার জন্ম নক্ষত্র এখান থেকে দেখতে হবে। হৃদয়ের সংক্রান্তির, মানে এই যে উম জন্ম নক্ষত্র সংক্রান্তি পুরুষের হৃদয়ে আছে 25 নাম্বার, 26 নাম্বার, 27 নাম্বার এবং 1 ও 2 নাম্বার। ফল হচ্ছে ধনাধ্যক্ষতা, অন্ন বস্ত্র লাভ। এটি কিন্তু এই 6 নাম্বার পৃষ্ঠার যে 2 নাম্বার পয়েন্টটা দেখলেন, যে প্রত্যেক মাসের আরম্ভে সংক্রান্তি পুরুষের নক্ষত্র সংখ্যা, যে নক্ষত্র ফল, কই, নক্ষত্র সংখ্যা যে অঙ্গে পতিত হয়েছে তা দেখে মাসিক শুভাশুভ ফলাফল জানতে পারবে, মানে এই মাসটা কেমন যাবে। অর্থাৎ যে মাসে সংক্রান্তি পুরুষের নক্ষত্র আপনাদের যে অঙ্গে রয়েছে সেই অনুযায়ী যে ফল, ওই মাসিক ফলাদেশটা ওই রকম হবে। এটা সংক্ষেপে এক কথায় লেখা, ওর ভিতরে যতগুলো পড়ে সেগুলো কিন্তু হবে। এইবার নাম্বার 3, মানে 6 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার। প্রতি তারিখে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত তারিখ, ইংরেজি তারিখ, হিজরি তারিখ চিহ্নিত আছে। সেই সঙ্গে দৈনিক সূর্যোদয়, সূর্যাস্ত, চন্দ্রোদয়, চন্দ্রাস্ত দেওয়া আছে। এটা তো আমরা দেখেছি। আচ্ছা, 4 নাম্বার, বার তিথির পর দণ্ড। বার তিথির পর যেটা দণ্ড আছে ওটা হচ্ছে বাংলা সময়, আমরা জানি বাংলা সময়কে দণ্ড, পল, বিপল। তারপরে দেওয়া আছে ঘন্টা, মিনিট, সেকেন্ড। যেমন ধরেন আপনারা 1 বৈশাখ একটু দেখে আসেন, 31শে চৈত্র, তিন, ওই 278 নম্বর পৃষ্ঠায় যান। 278 নম্বর পৃষ্ঠায় দেখেন, মঙ্গলবার
মানে পয়লা বৈশাখ বাংলাদেশ 2রা বৈশাখ, ইংরেজি 15ই এপ্রিল, হিজরি 16 শাওয়াল। মেষদং, মানে মেষদং মানে সূর্যোদয় হয়েছে মেষ, আহ, শূন্য- মেষ শূন্য দণ্ড 1 মিনিট 48 সেকেন্ড গতে সূর্যোদয় হয়েছে। আর সূর্য অস্ত গেছে হচ্ছে শূন্য দণ্ড 17 মিনিট 2 সেকেন্ড, মানে শূন্য দণ্ড 17 পল 2 বিপলে অস্ত গেছে। এইটাকে আবার ঘন্টায় করা আছে ইং ঘন্টা, মানে ঘন্টাটা যেহেতু ইংরেজি টাইম, ব্রিটিশ টাইম, সেহেতু ইং দেওয়া আছে। 5টা 49 মিনিট 31 সেকেন্ড গতে সূর্যোদয়, আর 6টা 22 মিনিট 35 সেকেন্ড গতে সূর্যাস্ত। এটি বোঝাতে বলা হয়েছে যে প্রথমে দণ্ডে দেওয়া আছে, তারপরে হচ্ছে আমাদের ঘন্টা মিনিট সেকেন্ডে আছে। নক্ষত্র যোগের নাম উল্লেখ করা আছে। তাহলে কোন নক্ষত্র সেটা নাম উল্লেখ করা আছে, কোন যোগ সেটিও কিন্তু উল্লেখ করা আছে। তিথ্যাদি মানে তিথির নামও উল্লেখ করা আছে, তিথির স্থিতি উল্লেখ করা আছে। পরবর্তী তিথির আরম্ভকাল সেটিও উল্লেখ করা আছে, যে এই কয়টা পর্যন্ত তিথি, যেমন একটু দেখে আসেন যে দ্বিতীয়া তিথি ওই সেই 278 নম্বর পৃষ্ঠায় মঙ্গলবার দ্বিতীয়া তিথি, দণ্ডতে হচ্ছে 8 দণ্ড 28 মিনিট 8 সেকেন্ড 8, ওই সরি 8 দণ্ড 28 পল 8 বিপল। আর ঘন্টায় হচ্ছে সকাল, যেহেতু ঘন্টার আগে রাত্রি থাকলে রাত্র, আর যদি কোনো কিছু না থাকে সেটা দিবা। তাহলে 9টা যেহেতু, তাহলে সকাল 9টা 12 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত, তারপর তিথি আরম্ভ। তাহলে তিথি কয়টা পর্যন্ত, কয়টায় শেষ, এটা এখানে দেওয়া রয়েছে, এটি আমরা বুঝলাম। তারপরে হচ্ছে তিথির আরম্ভকাল বুঝতে হবে। দিবা হলে ঘ, অর্থাৎ ঘন্টা, আর রাত্রি হলে ঘ দেওয়া হলো, মানে রাত্রির ক্ষেত্রে রাত্রি ঘ দেওয়া থাকবে, আর দিনের ক্ষেত্রে শুধু ঘ দেওয়া থাকবে। এইবার নাম্বার 5, মানে 6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর পয়েন্ট। চন্দ্র শুদ্ধি হলে যে সকল রাশির নাম উল্লেখ আছে, তন্মধ্যে জন্মরাশি উল্লেখ থাকলে ওই দিন ওই সময়ে জন্মরাশির উল্লেখ থাকলে ওই সময়ে ঘাতচন্দ্র বুঝতে হবে। চন্দ্রশুদ্ধি মানে কিভাবে বুঝবেন, দেখেন ওই যে মঙ্গলবারের পরে 4 লাইন বাদ দিয়ে যান, মঙ্গলবার পরে, মানে 278 নম্বর পৃষ্ঠার মঙ্গলবারের পরে আপনি দেখেন মেষ বৃষ সিংহ কন্যা ধনু ও মকর রাশির চন্দ্রশুদ্ধি ও সন্ধ্যা 6টা 56 মিনিট 59 সেকেন্ড গতে বৃষ মিথুন কন্যা বৃশ্চিক মকর ও কুম্ভ রাশির ঘাতচন্দ্র। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে যদি আমাদের রাশি যদি থাকে, যার যার রাশি যদি থাকে, তাহলে সেটি চন্দ্র শুদ্ধির ক্ষেত্রে আমাদের অশুভ বুঝতে হবে। কি, চন্দ্র শুদ্ধি স্থলে যে সকল রাশির নাম উল্লেখ আছে, তন্মধ্যে জন্ম রাশি উল্লেখ থাকলে ওই দিন ওই সময়ের, মানে যত সময় ওই চন্দ্র থাকবে, জন্ম রাশির উল্লেখ থাকলে ওই সময় ঘাত চন্দ্র বুঝতে হবে, মানে ওই চন্দ্রটা শুভ নয় ওই দিনে, আপনার চন্দ্র মানে যার যার চন্দ্র। তারপরে দেখেন তারা শুদ্ধির স্থলে 6 নাম্বার, তারা শুদ্ধি স্থলে যে সমস্ত নক্ষত্রের সংখ্যা উল্লেখ আছে, তন্মধ্যে নিজের জন্ম নক্ষত্র উল্লেখ থাকলে ওই সময় তা শুদ্ধ হয়েছে বুঝতে হবে। তাহলে চন্দ্রের ক্ষেত্রে হচ্ছে, ওই সরি হ্যাঁ, চন্দ্রের ক্ষেত্রে হচ্ছে ঘাত চন্দ্র বুঝতে হবে, নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এটা শুদ্ধ নক্ষত্র বুঝতে হবে, মানে আপনার অনুকূলের নক্ষত্র। তাহলে ওর পরে দেখেন ওই যে রাশি যখন দেখলেন আপনি যে ঘাতচন্দ্র, তারপরে দেওয়া আছে দেখেন, এটা 278 নম্বর পৃষ্ঠায়, ওইখানে আবার যাচ্ছি, 2 4 6 8 9 11 13 15 17 18 20 22 23 24 25 নক্ষত্রের তারা শুদ্ধি। তাহলে এই নক্ষত্রের মধ্যে যদি আপনার নক্ষত্র পড়ে, তাহলে সেটি শুভ, এই দিনটি আপনার জন্য শুভ। এটি আমাদের কেন জানতে হবে, ধরেন ওই যে শুভ দিনের নির্ঘণ্ট, যদি আপনার বিবাহ হয়, আপনার অন্নপ্রাশন হয়, আপনার বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হয়, সেই রান্না কেমন হবে, আপনি বিদেশ যাত্রা করবেন, আপনি পূজা করবেন, যা কিছু করবেন, ওই দিন আপনার তারা শুদ্ধি আছে কিনা সেটি এখান থেকে বুঝতে হবে, যে আপনার নক্ষত্র শুভ ফল দিচ্ছে কিনা। তাহলে ওই দিনে কিন্তু এই নক্ষত্র থাকবে, যে নক্ষত্রের তারা শুদ্ধি। এবং রাত্র, দেখেন ও রাত্রি 1টা 34 মিনিট 48 সেকেন্ড গতে, 1 3 5 7 9 15 9 10 12 14 16 18 19 21 23 25 নক্ষত্রের হচ্ছে তারা শুদ্ধি। তাহলে আপনার জন্ম নক্ষত্র যদি 2 4 6 8 9 11 উপরের লাইনের নক্ষত্র পড়ে, তাহলে দিনের বেলায় কাজগুলো শুভ হবে। আর রাত্র 1টা 34 মিনিট 48 সেকেন্ডে পরে যদি যারা বিবাহ করবেন, তাদের কিন্তু ওই 2 4 6 8 9 নক্ষত্র থাকলে তারা বিবাহ করতে পারবে না।
তাদের জন্য কিন্তু আবার 1, 3, 5, 7, 9, 10, 12, 14, 16, 18, 19, 21, 23, 25, 27 নক্ষত্রের তারাশুদ্ধি। এই সব নক্ষত্রের লোক ওই দিনে বিবাহ করতে পারবে রাত্রে, কিন্তু সে রাত্র কয়টায়? 1:34:48 পরে যদি থাকে। এটা কি ক্লিয়ার? আপনারা এই পর্যন্ত ক্লিয়ার নক্ষত্র শুদ্ধি পর্যন্ত? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, গুরুজি একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। গুরুজি ওই যে চন্দ্রশুদ্ধি এবং ঘাতচন্দ্র, চন্দ্রশুদ্ধির ক্ষেত্রে কি রাশি শুভ এবং ঘাতচন্দ্রের ক্ষেত্রে কি অশুভ এরকম? হ্যাঁ হ্যাঁ, নিজের রাশি পড়লে সেটি ঘাতচন্দ্র, সেটা অশুভ। আর নিজের রাশি বাদে যদি চন্দ্র শুদ্ধি থাকে তাহলে চন্দ্র শুদ্ধি, চন্দ্র শুভ। স্যার স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। শুদ্ধিরে রাশি শুদ্ধিরে দিব নাকি না ওই বদ মিত্র অতি তারা উল্লেখ করা শুদ্ধিরে রয়েছে, আমি বুঝতে পেরেছি। রাশি যদি ওখানে রাশির নাম উল্লেখ থাকে সেটি ঘাতচন্দ্র, সেটি অশুভ। এইবার আপনার রাশি যদি উল্লেখ না থাকে তাহলে আপনার জন্য দিনটি শুভ। ওখানে তো সব রাশি উল্লেখ নেই। আপনি পয়লা বৈশাখে দেখেন আছে হচ্ছে মেষ, বৃষ, সিংহ, ধনু, কন্যা, ধনু, মকর। তার মানে কয়টা রাশি আছে? 2, 4, 6টা রাশি আছে। 6টা রাশির জন্য অশুভ। এইবার 6টা মেষ, বৃষ বাদ দিয়ে আপনার মিথুন রাশি হলে আপনার জন্য শুভ। সিংহ, কন্যা, তুলা হলে ভালো, তুলা হলে আপনার শুভ। বৃশ্চিক হলে আপনার শুভ। তারপরে কুম্ভ হলে শুভ, মীন হলে শুভ। এই মানে উল্লেখ থাকা রাশিটা যদি আপনার রাশি হয় তাহলে সেটি ঘাতচন্দ্র, সেটি শুভ নয়। এটি বোঝানো হয়েছে। এবার আসেন 6 নম্বরের পরে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে যাত্রাকালীন শুভাশুভ জানতে শুভ, মধ্যম ও নাস্তি সূর্যোদয় থেকে বুঝতে হবে। যাত্রাকালীন শুভ, অশুভ, মধ্যম এগুলো তো লেখাই আছে ওই তারিখে, কিন্তু এটা সূর্যোদয় থেকে বুঝতে হবে। তবে শুভ, মধ্যম যাই হোক, বারবেলা পড়েছে কিনা দেখে যাত্রা করতে হবে। মানে বারবেলা কালবেলা বাদ দিয়েই শুভ কর্ম করতে হবে। শুধু যাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তা কিন্তু নয়। যাবতীয় শুভ কর্ম করতে গেলে বারবেলা কালবেলা বাদ দিয়ে, বা কালরাত্রি, কুলিক বেলা, কুলিক রাত্রি এগুলো বাদ দিয়ে, অর্থাৎ বারবেলা বারের দোষ, কালবেলা কালের দোষ, কুলিক বেলা মানে রাহুকাল, আর কুলিক রাত্রি মানে কেতুকাল, এই সময়গুলো শুভ নয়। এই সময়গুলোকে বাদ দিয়ে যে সময় থাকবে সেই সময়ে আমাদের শুভ কাজ করতে হবে। তাহলে নাস্তি থাকলে ওই সময়ে যাত্রা পরিত্যাগ করতে হবে। মানে যাত্রা নেই, শুভকর্ম নেই, মানে ও দিন বাদ দিয়ে দিতে হবে, ও দিনে করা যাবে না। বুঝছেন এবার 7 নম্বর? বুঝছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ। এইবার শুভকর্মের মধ্যে থাকলে, যেমন শুভকর্ম মধ্যে থাকলে সূর্যোদয় থেকে বুঝতে হবে। মানে এই কয়টার মধ্যে শুভকর্ম, তার মানে কি সূর্যোদয় থেকে ওই কয়টা পর্যন্ত। তার মানে রাত 12টা একে তারিখ পড়তেছে, ইংরেজি তারিখ পড়তেছে, ওই হিসাবে হবে না। সূর্যোদয় থেকে 8 নম্বর, শুভকর্ম মধ্যে থাকলে সূর্যোদয় থেকে উল্লেখিত সময়ের মধ্যে যে সময় উল্লেখ থাকবে, এবং যদি গতে থাকে তাহলে সূর্যাস্তের মধ্যে বুঝতে হবে। যে দিবা এই কয়টার মধ্যে যদি শুভকর্ম থাকে তাহলে যদি সূর্যোদয় থাকে সূর্যোদয় থেকে বুঝতে হবে। আর যদি গতে থাকে তাহলে সূর্যাস্তের মানে সন্ধ্যা হওয়ার, সূর্য ডোবার আগের বুঝতে হবে। এটি কিন্তু 8 নম্বর, খুব খেয়ালভাবে বুঝতে হবে শুভকর্মের স্যার ক্ষেত্রে। বইগুলো একটু গ্রুপে ফটো দিলে ভালো হয় না, যে পেজটা বলতেছেন? এক্সট্রা ফটো তুলে আর একজনে দেবে, আমি তো একটা মোবাইলে আছি এখানে, আর একজন দিয়ে দেবে। আচ্ছা, যে হাত ফ্রি আছে, যার কাছে 2টা মোবাইল আছে, পেজটা একটু ছবি তুলে দিন। এইবার নয় গুরুজি নাম্বার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। গুরুজি এই যে যাত্রাকালীন যেটা শুভ শুভ যেটা বিষয়টা, অনেক সময় লেখা থাকে যে দক্ষিণে নাস্তি এবং এত সময় পরে পশ্চিমে নাস্তি বা পূর্বে শুভ। হ্যাঁ, হুম এই জিনিসটা হুম। আসলে কিভাবে আমরা কাউন্ট করব? কারণ কোন দিক থেকে হ্যাঁ, অনেক সময় তো আসতেছি আমরা এর ভিতরে আসতেছি বোঝা আসতেছি, ভুল আগে করি। সূচিপত্রটা দেখেন। দেখেন, ওইটাই তো বলা লাগবে আপনাদের। আচ্ছা, ওগুলো গু- আসবে দেখেন। এইবার গুরুজি গতে শুভকর্মের মানে ক্ষেত্রে কি 8 নম্বর তো। সূর্যাস্তের পরে? হ্যাঁ, গতে এটা কি গতে সূর্যাস্তের বলতে পরে? 8 নম্বর পয়েন্টের গতে হচ্ছে সূর্যাস্তের আগে বুঝতে হবে। এটা আবার গতে মানে রাত্র গতে আছে, সেখানে রাত্রি উল্লেখ আছে। আচ্ছা। বুঝতে পারছেন? দিবারাত্রি উল্লেখ করা আছে, কিন্তু যেখানে দিবা উল্লেখ করা সেখানে সূর্যোদয় থেকে
মানে সেই টাইমের মধ্যে বুঝতে হবে। আর যদি গতে লেখা থাকে তাহলে সূর্যাস্তের আগ পর্যন্ত, যে টাইম দেওয়া থাকবে সেখান থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত। আর রাত্রি শুরু থাকলে তো রাত্রি দেওয়া থাকবে। এবার 9 নাম্বার, বিবাহ স্থলে রাত্রি গুহা মধ্যে থাকলে সূর্যাস্ত থেকে ওই সময়ের মধ্যে। বিবাহ কখনো দিনের বেলায় হবে না হিন্দু বা সনাতন ধর্মে। সেটি বিবাহ স্থলে রাত্রি গুহা মধ্যে থাকলে সূর্যাস্ত, সূর্য ডোবার থেকে সেই কয়টার মধ্যে, ওই সময়ের মধ্যে। এবং রাত্রি গুহা গতে যদি থাকে তাহলে ওই সময় হতে পরবর্তী দিনের সূর্যোদয়ের মধ্যে বুঝতে হবে। এই রূপে সকল শুভাশুভ কর্মের বেলায় একই নিয়ম প্রযোজ্য হবে। মানে যাবতীয় শুভ কর্ম যেখানে থাকবে সেখানে কিন্তু এই 9 নাম্বারের মতো, যে রাত্রি মধ্যে থাকলে এই অনুযায়ী হবে, রাত্রি গতে থাকলে সূর্যোদয়ের আগ পর্যন্ত। মানে সূর্যোদয় হয়ে গেলে পরের দিন হয়ে গেল, ওটা আর এই দিনের দিনপঞ্জিতে হবে না। বুঝতে পারছেন? এইবার 10 নাম্বার দেখেন। 10 নাম্বার হচ্ছে মাহেন্দ্র যোগ ও অমৃত যোগ স্থলে দিবা মধ্যে থাকলে সূর্যোদয় থেকে দিবা মধ্যে বুঝতে হবে, ওই সময়ের মধ্যে। এবং রাত্রি মধ্যে থাকলে সূর্যাস্ত থেকে ওই রাত্র যে কয়টা থাকবে ওই কয়টার মধ্যে বুঝতে হবে। স্নান, যুগাব্দ মনন্তরা স্নান সূর্যোদয় থেকে আরম্ভ হয়। যুগাব্দ স্নান আর মনন্তরা স্নান সূর্য উদয় থেকে আরম্ভ হয়, রাত্রে কখনোই কিন্তু আরম্ভ হয় না। এই জন্য স্নান কখনো কখনো শুক্লপক্ষের স্নান পরের দিন পড়ে, কখনো কখনো আগের দিন পড়ে। যুগাদ্দ স্নান মনন্তরা স্নান সূর্যোদয় থেকে আরম্ভ হবে, রাত্রে কখনোই আরম্ভ হবে না। কিন্তু যত অক্ষয়া, মৌনী, বিজয়া, পুণ্যতরা স্নান এগুলো রাত্রে হয়। ওই সকল স্নানকে গঙ্গা স্নান বলা হয়ে থাকে। সে গঙ্গায় হোক, যমুনায় হোক, ব্রহ্মপুত্রে হোক, যেখানেই স্নান হোক না কেন সেটি গঙ্গা স্নান বলে গণ্য হয়। মনে রাখবেন জলাশয় স্নান দিবাভাগে। মানে যেমন এই আমাদের উড়াকান্দি ধাম, উড়াকান্দি ধামে যে যারা স্নান করেন ওটা পুকুরে, ওটা জলাশয়, ওখানে দিবাভাগে হবে। আর গঙ্গা স্নান দিবা রাত্র উভয় সময় হয়ে থাকে, দিনেও হতে পারে রাতেও হতে পারে। বুঝতে পেরেছেন? 10 নাম্বার বুঝতে পেরেছেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এই অমৃত যোগ আর মহেন্দ্র যোগ এটার ভিতর পার্থক্য কি? অমৃত যোগ যে টাইমগুলো থাকবে, মুখে যে যত খাবারের আর অনুষ্ঠানগুলো হবে সেগুলো অমৃত যোগে হবে। যেমন পূজা আপনি করলেন, মানে পূজার পরে প্রসাদ দেবেন অমৃত যোগে, তাহলে প্রসাদটা ভালো হবে। রান্না করবেন মহেন্দ্র যোগে কিন্তু খেতে বসাবেন লোককে অমৃত যোগে, তাহলে খাবারটা ভালো হবে, টেস্টি লাগবে বেশি। অমৃত যোগে ভোজন সিদ্ধি, মহেন্দ্র যোগে কার্য সিদ্ধি। এটা লিখে নিন যে যাবতীয় কাজ হচ্ছে মহেন্দ্র যোগে, আর অমৃত যোগে হচ্ছে ভোজন মানে খাওয়া, তাহলে ভাত শুভ হবে। যেমন বিবাহের পর খেতে বসাবেন সেটা অমৃত যোগে বসাবেন, আর হচ্ছে বিবাহ করবেন মহেন্দ্র যোগে। বুঝতে পেরেছেন? যাবতীয় পূজা পার্বণ, যাবতীয় অনুষ্ঠানাদি এই নিয়মেই হবে। ক্লিয়ার? জি স্যার। গুরুজি কি আরেকবার একটু রিপিট করেন, বলেন, আমি দেখতে পাচ্ছি না, বলেন। ক্লিয়ার? আরেকবার একটু রিপিট করেন। যন্ত্রণা রে। অমৃত যুগে লিখবেন কার্যসিদ্ধি, বুঝন সিদ্ধি, আর মাহেন্দ্র যুগে হচ্ছে কার্যসিদ্ধি। আপনি কাজ করার পরে যে খাবার দাবার খাবেন সেটা হচ্ছে অমৃত যোগে খাবেন, মানে অমৃতের মতো লাগবে। আর কাজ করার সময় সেটা মহেন্দ্র যোগে করবেন। রান্না বান্না যদি করেন তাহলে রান্না বান্না মহেন্দ্র যোগে শুরু করবেন, আর খেতে বসাবেন অমৃত যোগে। তাহলে কি হবে, ওই যে আজকে রান্না ভালো হয়েছে, খাবার ভালো লেগেছে, এই টেস্টি হয়েছে, এই জন্য। বুঝতে পেরেছেন? স্যার এই দুইটা যুগ কখন কখন শুরু হয় বা কখন কখন আরম্ভ হয় এই বিষয়ে স্যার? এটা ধর বেটা, পঞ্জিকাতে আপনার দেওয়া ক্লাস থাকে। করার দরকার নেই, আপনি লিভ নেন। কখন কখন শুরু হয় প্রত্যেক দিনের তারিখে, পঞ্জিকার তারিখে দেওয়া আছে না? সেটা কি পরে দেখতে পারবেন না? প্রত্যেক দিনে দিনে মহেন্দ্র যোগ অমৃত যোগ দেওয়া আছে না? প্রত্যেক দিনে দিনে কখন শুরু হয় কখন হয়, এটা কোনো প্রশ্ন হলো? এটা কি 365 দিনের এখন আপনাকে মহেন্দ্র যোগ অমৃত যোগ হিসাব করে দেওয়া সহজ? প্রত্যেক দিনেই তো দেওয়া আছে মহেন্দ্র যোগ অমৃত যোগ, প্রত্যেক তারিখে। কি শিখতেছেন আপনি, কিসের জ্যোতিষ শিখতেছেন আর 27 নাম্বার ক্লাসে এসে? পঞ্জিকা এখনো পর্যন্ত খুলে দেখেননি? কি নাম আপনার? আওলাদ হোসেন।
হ্যাঁ, তাহলে কি যে আপনি মহেন্দ্র যোগ অমৃত যোগ কবে কোন সময়, এটা কি আজকে কোন সময় আর কালকে কোন সময় পড়বে, এটা কি আপনাকে নোট করে দেবো এখন? পঞ্জিকা আছে, সবকিছু পঞ্জিকা আছে। 365 দিনের প্রত্যেক দিনের তার দিনে দিনে দেওয়া রয়েছে। বারবার বলছি পঞ্জিকা পড়েন, পঞ্জিকা পড়েন, কোন জায়গা পড়েছেন? আচ্ছা, যাই হোক, আসি এবার 11 নম্বর। 11 নম্বর হচ্ছে পূজা, যজ্ঞ, ব্রত, একাদশী, অমাবস্যা, পূর্ণিমায় উপবাস প্রভৃতির ক্ষেত্রে পঞ্জিকায় উল্লেখিত সময় অনুপাতে করা শ্রেয়। হুম। সকালে ক্লাস নিয়ে ওই মুহূর্তে বাসায় যে ব্যাগ গোছায় 12টা 30-এর গাড়িতে উঠেছি, 6টা বাজার 10 মিনিট আগে পৌঁছে বিছানাপত্র মানে ঘর মুছে যখন আমি নিজে ফ্রেশ হতে যাচ্ছি, তখন নীরজ বাবুকে ফোন দিয়েছি, মোবাইলে ঢোকেনি, অনলাইনে ফোন দিয়ে বলছি 5 মিনিটের মধ্যে যোগদান করব। যোগদান করতে 20 মিনিট লেগে গেছে শুধু ওই মিউট আনমিউটের কারণে। এখন যদি বলেন 27 নম্বর ক্লাস করে এসে যে মহেন্দ্র যোগ কখন কখনো হবে। আচ্ছা, 11 নম্বর পূজা, 11 নম্বর। যজ্ঞ, ব্রত, একাদশী, অমাবস্যা, পূর্ণিমার উপবাস প্রভৃতির ক্ষেত্রে পঞ্জিকায় উল্লেখিত সময় অনুপাতে করা শ্রেয় হবে। হুম। তাহলে যত উপবাস আছে পঞ্জিকায় টাইম উল্লেখ করা থাকবে, সেই টাইমে করতে হবে। গোস্বামী ও নিম্বার্ক মতে পালনাদি আলাদা প্রকারে উল্লেখিত আছে। উল্লেখিত। তাহলে গোস্বামী যেমন যে কথা রত্নবাহু বলরাম দাস মহোদয় যে পাঠিয়েছিলেন আমার কাছে, যে পঞ্জিকাটা পাঠিয়েছিলেন, আমি এখনো দেখার সময় পাইনি, যে বৈষ্ণব মতে আপনাদের 12 মাসের নাম, তো 12 মাসের নাম আমাদের বৈষ্ণব ব্রত তালিকায় দেওয়া রয়েছে, আমি ছবি তুলে আপনাকে পাঠিয়েছিলাম। তাছাড়া মাসে দেওয়া যায় কিনা সেটি বিবেচনা করব, আমি এখনো দেখার সুযোগ পাইনি। আজকে দেখতাম, কিন্তু আমি ঢাকায় চলে আসলাম, না হলে আজকে ওটি দেখতাম। আমি ওটা প্রিন্ট বের করতে বলেছি, যদি সুযোগ হয় 12 মাসের আমি শুরুতে এবং অন্তিমকালে আমি ওটা দিয়ে দেবো। তো এই যে গোস্বামী ও নিম্বার্ক মতে পালনাদি আলাদা প্রকারে উল্লেখিত আছে, সেই উল্লেখ টাইমে করতে হবে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, দর্শন, অশুভ কর্মাদি দৈবাত করে ফেললে সেই দিনেই কিন্তু শান্তি কর্ম লেখা থাকে। যে উম, আমরা সূর্যগ্রহণ দেখেছি, কোন রাশির দর্শনে শুভ, কোন রাশির অশুভ। যদি অশুভ হয়, আমরা যদি সূর্য দেখে ফেলি, তাহলে ওই দিনে মন্ত্র দেওয়া থাকে, ওই মন্ত্র জপ করে স্নানাদি করে এগুলো ত্রুটি দূর করতে হয়। প্রতিকার স্বরূপ পঞ্জিকায় উল্লেখিত হোম, যজ্ঞ, দান তথা সৎ ও অভিজ্ঞ জ্যোতিষ পণ্ডিতের ব্যবস্থাপত্র মেনে চলা সমীচীন হবে। তাহলে যাবতীয় অশুভ কর্ম কার্যাদি যদি আমরা দৈবাত করে ফেলি, যেমন স্নানের সময় স্নান করিনি, আবার গর্ভাধানের সময় গর্ভাধান করিনি, অন্য সময় করেছি, পটল খাওয়া যেদিন যাবে না সেদিন পটল খেয়েছি, যেদিন মূলা খাওয়া যাবে না সেদিন মূলা খেয়েছি, এই ক্ষেত্রে কি করা যাবে? যেমন বক বক পঞ্চক, বক পঞ্চকের মধ্যে আমিষ খাওয়া বা ধরেন বলা, মিথ্যা কথা বলা, বিভিন্ন কিছু অশুভ। তাহলে বক পঞ্চকের তারিখের মধ্যে করলে ওই সময়ে কিন্তু মন্ত্র দেওয়া আছে যে এই মন্ত্রে দোষ শান্তি করতে হবে বা এইভাবে দোষ শান্তি করতে হবে। যেমন আমরা জানি আষাঢ় মাসের রবির আহ, আষাঢ় মাসের রবি আদ্রা নক্ষত্রের গমনে অম্বুবাসী হয়। অম্বুবাসীর মধ্যে ভূমিকর্ষণ, তারপরে বিভিন্ন কাজবাজ, শুভ কার্য, শুভ কোনো পূজা, যজ্ঞ, হোম কোনো কিছুই হবে না। তাহলে সেই সময় ধরণী ঋতুবতী হয়। তাহলে ধরণী যখন ঋতুবতী হয়, তখন কোনো কার্য হবে না। অর্থাৎ সূর্যের মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথম পাদ হচ্ছে অম্বুবাসী। প্রথম পাদ যখন পড়বে, অর্থাৎ নক্ষত্রের পাদ আমরা শিখিয়েছি, সেই প্রথম পাদে যে কয়দিন থাকবে সেই কয়দিন অম্বুবাসী হবে। তো অম্বুবাসী আরম্ভ এবং অম্বুবাসী নিবৃত্তি পর্যন্ত, আরম্ভ থেকে নিবৃত্তি পর্যন্ত মানে প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত কোনো ক্রমে শুভকর্ম করা যাবে না, এমনকি হাল চাষ পর্যন্ত করা যাবে না। তো ওই দিনে দৈবাত করে ফেলেছি, তাহলে দোষ শান্তি ওর ভিতরই লেখা থাকে, ওখানেই থাকে। আপনাদের এটা ওই দিনে দেখে নিতে হবে, এটা বোঝানো হয়েছে। 12 নম্বর লেখা হয়েছে সর্বোপরি মহেন্দ্র যোগ অমৃত যোগ দেখে যাত্রা করা বিদেহ। মনে রাখবেন বারবেলা, কালবেলা, বার দোষ, দিক দোষ বর্জন ও যাত্রাকালীন শুভাশুভ নিয়মাবলী মেনে যাত্রা করলে শুভ ফল পাওয়া যাবে। মহেন্দ্র অমৃত যোগে সেকেন্ডের প্রয়োজন নেই বিধায় পরিত্যাগ করা হলো। তাহলে কি বলা হলো? শুধুমাত্র মহেন্দ্র যোগ অমৃত যোগে আর চন্দ্রোদয় চন্দ্র অস্ত টাইমে সেকেন্ড দেওয়া হয়নি, বাকি সকল
টাইমে সেকেন্ড উল্লেখ আছে পঞ্জিকায়। বুঝতে পেরেছেন? এইবার যে কোনো একটা দিন যান, ধরেন হয় একটা সূর্যগ্রহণ বের করেন, নচেত একটা ওই দেখা যাচ্ছে অম্বুবাচী বের করেন, নচেত দেখা যাচ্ছে আপনার ওই বকপঞ্চক বের করেন, বা ধরেন একটা অশুভ দিন যেগুলো দৈবাত করে ফেলবে, এইরকম একটা যে কোনো একটা বের করে ফেলেন। আষাঢ় মাস আমরা অম্বুবাচীটাই বের করি। আষাঢ় মাসে রবির আদ্রা নক্ষত্রের প্রথম পাদ হচ্ছে অম্বুবাচী। তাহলে আমরা আদ্রা নক্ষত্র দেখেও নিয়ে এটা দ্রুত বের করে ফেলতে পারবো। আষাঢ় মাসে চলে যাই। আষাঢ় মাসে রবি আদ্রা নক্ষত্র। আদ্রা কয় নাম্বার নক্ষত্র? আদ্রা 6 নম্বর। 6 নাম্বার। 6 আদ্রা। নাম্বার 6 নম্বর। কত? 6 6 6। নম্বর। হ্যাঁ, 6 রবি নম্বর 6 আদ্রা। নাম্বার নক্ষত্রে প্রবেশ করেছে কবে? রবি 5 আষাঢ়। রবি এ, রবি 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 এত 5 নাম্বার নক্ষত্রই তো দেখতেছি খালি। 6 নাম্বার, আচ্ছা। 8ই আষাঢ় দেখেন। 8ই আষাঢ় রবি, 8ই আষাঢ় বাংলাদেশ মতে 9 আষাঢ় 23শে জুন হিজরি 26 জিলহজ, 357 নম্বর পৃষ্ঠায় দেখেন রবি 6 নাম্বার নক্ষত্রে গেছে। ভুল বলেছেন নাকি আপনারা? আদ্রা মানে 6? আদ্রা 6 কি 6? আদ্রা। হ্যাঁ স্যার, আদ্রা ছয়। আদ্রা তো 6। আদ্রা, আদ্রা মানে 6। তা কই সে অম্বুবাচী কই তাহলে? না, এখানে তো নাই। ধুস। স্যার স্যার 10 তারিখ 360 ওই পেজে। 10 তারিখ অবসর উপবাস। 360 পেজ। না স্যার, 356 পৃষ্ঠায় স্যার। 56 হ্যাঁ, পৃষ্ঠায় স্যার, ওই যে 56 পৃষ্ঠায় 22 আপনি যেটা বলছেন এটাই স্যার। 22 তারিখে মনে হয় লাগবে স্যার অম্বুবাচী, 22 তারিখে লাগছে বাইশে স্যার। মনে হয় কেন বলবেন? না স্যার, 22 তারিখে নিচে লেখা তো স্যার, 8 যে তারিখে 22 জুন, দেখেন, 22 জুন, 22 7 জুন। তারিখে হচ্ছে 7 তারিখের বক্সের মধ্যে দেখেন, হ্যাঁ 7 হ্যাঁ, তারিখের বক্স। বক্স বাম পাশে। আমার এখানে আজান হচ্ছে, একটু অপেক্ষা করেন, আজানটা শেষ হোক। 7 তারিখে যা বলেছি যে রবির মিথুন রাশি আদ্রা নক্ষত্রে প্রথম পাদ অম্বুবাচী, ঠিক তাই আছে। আজান শেষ এই হোক, তো স্যার, বলতেছি। 3টা 25 গতে স্যার আদ্রা নক্ষত্রে ঢুকবে। দাদা, জয়ন্ত স্যার আর নীরজ স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্যার ওই বলতে চাইছিলাম, এখানে মিথুন রায়, তারপরে রথীন চক্রবর্তী, আশুতোষ দাস, রাধারমন দাস, প্রসঞ্জিৎ পোদ্দার, নারায়ণ চক্রবর্তী, হিমাংশু দাস, পার্থসারথী দে, এদের সবার ভিডিও। তপনদা, আমারটা অফ না, আমি ছাদে বসে করছি, আচ্ছা অন্ধকারে বসেই করতেছি দাদা। আচ্ছা আচ্ছা। না না, আমি 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 আছি, আমি যেটা দেখলাম সেটা স্যারকে জানালাম, এটা হচ্ছে বিষয়। দেখেন তো আমি কি আছি নাকি, ভিডিও অফ আছে না খোলা আছে দেখেন। আমি অন্ধকারে আছি আপনার সাথে। আবার দেখা যায় তখন। আমি তো আর মনে হয় আবার মনে হয় নেটওয়ার্কের সমস্যা না আছে। ধরাইছি ওয়াইফাইটা হলো ঝামেলা করতেছে, আমি হলো মোবাইলে করছি, আচ্ছা ওয়াইফাই নেই, নিজস্ব মোবাইলে করছি। জুনের 22 তারিখে দেখেন সবাই বক্সে রবি 3:25 মিনিট 47 সেকেন্ড গতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে। হ্যাঁ, বক্সের ভিতর লেখা দেখেন, রবি 5 দিয়ে 4 দাগ দিয়ে শূন্য দেওয়া আছে, দণ্ড 25 দণ্ড 5 ফল, তারপরে ঘ
3:57:25 গতে রবি 6 নম্বর নক্ষত্রে গেছে। রবি সায়ন কর্কটে গেছে রাত্র 1:31:23 গতে চন্দ্র মেষ রাশিতে গেছে। দেখেন এখানে বক্সের ভিতর উল্লেখ আছে, দেখেন। তাহলে অম্বুবাচী শুরু হয়েছে হচ্ছে ওই দিনই, দেখেন লেখা আছে ওই জায়গায় যে টাইমটা দেওয়া আছে দণ্ড 25, মানে আপনার 7ই আষাঢ়ের নিচেই দেখেন, 7ই আষাঢ়ের বক্সের একেবারে নিচের অংশে দেখেন দণ্ড 25:5, বক্সের ভিতর ওই যে দণ্ড 25 দণ্ড 5 পল আছে, সেই 25 দণ্ড 5 পল দিয়ে 3:25:47, ওখানেও 3:25:47 আছে। গতে অম্বুবাচী প্রবৃত্তি। অম্বুবাচীর মধ্যে সর্বভয় নিবারণের জন্য দুগ্ধপান আবশ্যক। তাহলে দুধ পান করতে হবে এই দিনে। শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা, অম্বুবাচী যাত্রা শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পরে পরের দিন পৃষ্ঠায় দেখেন 357 নম্বর পৃষ্ঠার উপরে আছে বীজ বপনাদি নিষেধ, জ্যোতি ব্রতী বিধবা ও দ্বিজ দিগের পাকদ্রব্য ভক্ষণ নিষেধ, অম্বুবাচী প্রবৃত্তিকাল হইতে অম্বুবাচী নিবৃত্তিকাল পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা সর্বকাশ শুভ কার্য নিষেধ। পৃথিবীতে মিথুন রাশির সূর্যের আদ্রা নক্ষত্রের প্রথম পাদ অম্বুবাচী, এটা ব্র্যাকেটে দেওয়া আছে কিন্তু। অম্বুবাচীর মধ্যে বেদ বেদাঙ্গের অধ্যয়ন, বেদও অধ্যয়ন করা যাবে না, বেদাঙ্গও যাবে না, মানে জ্যোতিষও পড়া যাবে না। ভূমিকর্ষণ নিষেধ। অসমের অন্তর্গত কামরূপ কামাখ্যা পর্বতে কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার পূজা ও মহামেলা। তাহলে অম্বুবাচী শুরু হচ্ছে এই দিন থেকে। এইবার অম্বুবাচীর মধ্যে যদি আমরা ওই কাজগুলো করে ফেলি, কি কাজ করে ফেলি, যে জ্যোতিবতী বিধবা এরা পাকদ্রব্য ভক্ষণ নিষেধ এরা যদি করে ফেলে, যদি এর মধ্যে ওই ভূমি কর্ষণ করে ফেলে, বা ধরেন আর কি রয়েছে বীজ বপন করে ফেলে, তাহলে এই জিনিসগুলো করে ফেললে অশুভ শান্তির জন্য আমরা কি করব। দেখেন অম্বুবাচী নিবৃত্তির দিনে 7 দিন পরে চলে যান, আচ্ছা 14 কামাখ্যা অম্বুবাচী নিবৃত্তি 6 থেকে 6-এর প্রথম পাদ 360 পৃষ্ঠা স্যার, কত 360। অম্বুবাচী নিবৃত্তি। ও না, এখানে কোনো ইয়ে দেওয়া নেই, ওখানে তো নিষেধই করা আছে অম্বুবাচীর মধ্যে। আর কোনো এর ভিতর করে ফেললে এরা দোষ শান্তির কোনো উপায় নেই। একটা গ্রহণের দিন বের করেন, একটা গ্রহণের দিন পেজটা বের করেন। এটা সরাসরি নিষেধ, ওখানে আর করে ফেললে কিছু করণীয় নেই, ওটার কোনো পাপ খণ্ডানোর কোনো উপায় নেই আর কি। একটা গ্রহণের দিন এই যে বৃহস্পতির গোচর আছে, এটা দেখলেও হয়। দেখেন মাঘ মাসে কবে, হ্যাঁ 7ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে। আরে বাংলা তারিখ বলেন, বাংলা তারিখ। 21শে ভাদ্র, 21শে ভাদ্র। হ্যাঁ 21শে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, ভাদ্রের 21 তারিখ। তাহলে সুবিধা হয় বের করতে, শ্রাবণ ভাদ্রের 21। 439 পৃষ্ঠা স্যার, 439। হ্যাঁ দেখেন 439 পৃষ্ঠায় সবাই দেখেন, 439 পৃষ্ঠা। ও এ তো 38-39 কই, 439 পৃষ্ঠা কই? 441 পৃষ্ঠা স্যার। হ্যাঁ 41 441 পৃষ্ঠা। 41 441 এর পরে হচ্ছে ওই গ্রহণের ইয়ে যাবে হচ্ছে পরের দিন 442 নম্বর। এবার ঠিক 42 পৃষ্ঠা ঝুলন যাত্রা সমাপন। হ্যাঁ, হ্যাঁ। দেখেন এই যে গ্রহণ, দেখেন স্পর্শ আরম্ভ, এগুলো এত কিছু পড়ে সময় নষ্ট করার দরকার নেই। তো যে গ্রহণ কখন আরম্ভ হবে, গ্রহণ দর্শনের শুভাশুভ মাঝখানে দেখেন বোল্ড করা দেওয়া আছে, পেয়েছেন? গ্রহণ দর্শনের শুভাশুভ। এই গ্রহণ মেষ, কন্যা, তুলা, ধনু, মকর রাশির দর্শনের শুভ। তাহলে মেষ রাশি দেখতে পারবে, কন্যা রাশি দেখতে পারবে, তুলা রাশি দেখতে পারবে, ধনু রাশি ও মকর রাশি দেখতে পারবে। উক্ত রাশি হইলেও জন্ম তারা জন্য রাত্র 10:26 গতে 11:29 মধ্যে 7ই নক্ষত্র যুক্ত তুলা রাশি, যাদের তুলা রাশি 7ই নক্ষত্র মানে রাহুল নক্ষত্র, ও রাত্র 11:29 গতে জন্ম তারা জন্য বিশাখা নক্ষত্র যুক্ত তুলা রাশির দর্শন নিষিদ্ধ।
তাহলে তুলা রাশি দেখা যাবে, সাথী আর বিশাখা নক্ষত্র দেখা যাবে না। সাথী নক্ষত্র দেখা যাবে না 10টা 26 থেকে 11টা 29, আর বিশাখা নক্ষত্র দেখা যাবে না 11টা 29, 29-এর পরে যতক্ষণ গ্রহণ থাকবে এর মধ্যে দেখা যাবে না। ইহা ছাড়া অন্য রাশির দর্শনে অশুভ। দৈবাত দর্শনে দেখেন, এই হচ্ছে প্রতিকার। দৈবাত দর্শনে বিপ্রকে স্বর্ণ দান করুন। এবার স্বর্ণের যে দাম, আমাদের যারা ব্রাহ্মণ আছেন তাদের ধনী করার জন্য এটা লিখে দেওয়া হয়েছে। তো স্বর্ণ দান করবো হ্যাঁ, আমরা, আপনারা নেবেন। এইবার তন্ত্রোক্ত মন্ত্র লাইটির আমার এখানে যা অবস্থা, পুনঃচরণকারীদের পক্ষে এই রাস্যাদি বিচার অনাবশ্যক। তাহলে কাদের জন্য? তন্ত্রোক্ত মন্ত্র মানে যারা দীক্ষা নিয়েছে তাদের জন্য কিন্তু এই দান ধ্যান করা লাগবে না। তাহলে আবার দান করার নিয়ম দিয়ে আপনাদের ধনী বানানোর চেষ্টা করলাম, আবার কিন্তু এখান থেকে সেটা আবার কেড়ে নিলাম। বুঝতে পেরেছেন? যারা দীক্ষা নিয়েছেন তাদের আর সোনা টোনা দান করতে হবে না। তাহলে যারা দীক্ষা নেননি দ্রুত দীক্ষা নিয়ে ফেলবেন। এইবার হচ্ছে বৈধ দর্শনকারী মাত্রেরই গ্রহণ স্নান অবশ্য কর্তব্য। তাহলে যাদের জন্য বৈধ, আর অবৈধরা তো দর্শন করবেই না, তাহলে গ্রহণ স্নান করতে হবে। গ্রহণ স্নান করতে গেলে স্নান কেন করতে হবে? এই যে সংক্রমণে গ্রহণে চৈব ন স্নায়াত জস্তু মানব সপ্ত জন্ম শশৌ কুষ্টি দুঃখ ভাগী চ সর্বদা। তার মানে গ্রহণ বৈধভাবে দর্শন করলে অক্ষয় পূর্ণ ফল লাভ হয়। মৃত পিতৃ বৈধ দর্শনকারী মাত্রেরই সকৃত পক্ষালিত তামান্য শ্রাদ্ধ কর্তব্য। তাহলে তামান্য শ্রাদ্ধ করা লাগবে। তাহলে ব্রাহ্মণরা আবার কিছু পাবে, এখানে ধুতি গেঞ্জি পাবে। তারপর জনন মরণ শৌচে স্নান বিহিত। জনন শৌচে যেটি সকালে ক্লাসে বলেছিলাম, মরণ শৌচে যে দাহ মানে চিতায় জল না দেওয়া পর্যন্ত অশৌচ হবে না। আর জনন শৌচ অনেক ক্ষেত্রে, শুভ ক্ষেত্রে জনন অশৌচ কোনো অশৌচ নয়। এটা অশৌচ কোথাও ওই যে পঞ্জিকার প্রথম 292 নাম্বার পৃষ্ঠার মধ্যে ওই সব দাহ ব্যবস্থা, তারপরে অশৌচ প্রকরণ, এগুলো পড়ে আসতে হবে, পড়লে ওখানে পাবে। দান ও শ্রাদ্ধ বিহিত নয়। তাহলে যার জনন শৌচ চলবে আর যার মরণ শৌচ চলবে, সে দানও করবে না এবং কোনো শ্রাদ্ধ করবে না। তাহলে এক্ষেত্রে তার করা লাগতেছে না, দীক্ষা যিনি গ্রহণ করেছেন তারা করা লাগতেছে না। কিন্তু ক্ষতা শৌচে মানে কি? কেটে গেছে, কোথাও কেটে গেছে, আঘাত লেগেছে, মানে অপারেশন সিজার হয়েছে, এই ধরনের দুর্ঘটনা ক্ষতা শৌচে স্নান দানাদি বিহিত। গ্রহণকালে দীক্ষা ও অনধ্যায়। গ্রহণকালে দীক্ষাটা থাকে। অদ্য হইতে সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা নিষেধ, মানে গ্রহণের দিন থেকে 1 সপ্তাহ যাত্রা নিষেধ। তাহলে কি হলো? 1 সপ্তাহের মধ্যে কি আমরা কোথাও যাব না? তখন কিন্তু ওই যাত্রার দিকগুলো দেখে আসতে হবে। ওর পরের পেজে একটু দেখেন, যিনি প্রশ্ন করেছিলেন যে যাত্রায় কখনো থাকে যে পূর্বে, কখনো দক্ষিণে, কখনো ঈশানে, কখনো নৈঋত্যে। এটা এখানে বোর্ড নেই, আমি করে দেখাতে পারতেছি না। তথাপিও যাত্রা দেখুন, শুভ পরের পৃষ্ঠায় 443 নম্বর পৃষ্ঠায় দেখেন, যাত্রা শুভ। নক্ষত্রামৃত যোগ মানে নক্ষত্র অমৃতের যোগ তৈরি করেছে। পূর্বে ও দক্ষিণে নাস্তি, পূর্বে আর দক্ষিণে যাওয়া যাবে না। রাত্রি 7:15 41 গতে উত্তরেও যাওয়া যাবে না। তাহলে সকালে সূর্যোদয় থেকে মানে পূর্বে আর দক্ষিণে যাত্রা করা যাবে না। এইবার রাত্র 7:15 41 পরে পরের দিন সূর্যোদয়ের আগ পর্যন্ত উত্তরেও যাওয়া যাবে না। আবার রাত্রি 10:41 গতে দক্ষিণে শুভ আছে, তখন দক্ষিণে যাওয়া যাবে। আবার রাত্রি 10:51 গতে ত্রামৃত যোগ মাত্র পূর্বে নাস্তি। ওই ত্রামৃত যোগ নক্ষত্রামৃত যোগের সাথে ত্রমৃত যোগ যুক্ত হয়ে বুঝলাম না। ত্রমৃত যোগ হয়ে পূর্বে আবার নিষেধ করা হয়েছে। তাহলে কোন সময় কখন যাত্রা করা যাবে এটা একেবারে যাত্রার ব্যাপারে সম্পূর্ণ উল্লেখ করা থাকে। তো ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি এটিকে দেখাতে পাচ্ছি না, এটা বোর্ডে দেখানোর দরকার। এটা একটু নোট করে রাখতে পারেন, পরবর্তীতে দেখানো যাবে। যাই হোক, এই পর্যায়ে আপনারা বুঝেছেন এই পর্যায় পর্যন্ত? গুরুজি পূর্বে নাস্তি মানে শুধু পূর্ব দিকে যাওয়া যাবে না, আর অন্য দিকে যাওয়া যাবে। যেদিকে নিষেধ থাকবে পুরোপুরি স্পষ্ট লেখা থাকবে
যেদিনে যেদিকে যাওয়া যাবে সেটাও স্পষ্ট আকারে লেখা থাকবে। যাত্রার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই, প্রত্যেক তারিখে পরিপূর্ণ রূপে লেখা আছে, এটার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, কোনো ঘাটতি নেই, ওখানে কোনো ছাড় দেওয়া হয়নি, কোনো পঞ্জিকায় ছাড় দেওয়া হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার, স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। স্যার এখানে যে ওই প্রথম ছিল যে বীজ বপনাদি নিষেধ, জ্যোতি হ্যাঁ। ব্রতি বিধবা ও দ্বিজ দিগের পাকদ্রব্য ভক্ষণ নিষেধ। এখন হুম। যে কারো একটা ফ্যামিলিতে মনে করেন বিধবা একজন মহিলা আছে, তখন এই ওই ওই মহিলার উপরে পাক নির্ভর, তখন কি করা যেতে পারে? এই কথা হচ্ছে অম্বুবাসীর মধ্যে কোনো ক্রমেই করা সম্ভব নয়। এখন আমরা তো করি, আমরা করি, কি করবেন বলেন? আমার এখন নিজের কথা শুনবেন, আমার নিজের কথা শুনবেন, শুনবেন বলে একটু। আমার জি ঠাকুরদা মারা যান আছে, শোনেন, একটু একটু শোনেন। আমার ঠাকুরদা মারা গেছেন 1994 সালের কোনো এক মাসে আর কি, সে তারিখটা মনে নেই। তো মারা গেলে তখন আমার কলেজের পরীক্ষা চলে, এমনি তো আমি কলেজে যাই না কখনো। তো কলেজের পরীক্ষা চলে, পরীক্ষা দিতে গেছি, ফার্স্ট টার্মিনাল পরীক্ষা। পরীক্ষা দিতে গেছি, ধরেন 42 কিলোমিটার সাইকেল চালায় যেতে হয় বাড়ির থেকে কলেজে, আর 42 কিলোমিটার সাইকেল চালায় আসতে হয়। সকালে যে পরীক্ষা ধরতে হয়, পরীক্ষার শেষে 42 কিলোমিটার চালায় আসতে হয়, একেবারে পাক্কা 42 কিলোমিটার আমাদের বাড়ি টু আমার কলেজ, পিসি কলেজ। তো সেখানে যাওয়ার পরে ধরেন সাইকেল চালায় গেছি, ক্ষুধা লেগেছে, এখন ওই নিরামিষ হোটেল খুঁজে ইয়ে করব। প্রথমে যেই হলে ঢোকার আগে সিঙ্গাড়া খেয়ে নিছি, তা সিঙ্গাড়ায় তো পেঁয়াজ রসুন দেওয়া আছে, খেয়ে নিছি। কিন্তু পরীক্ষা দিয়ে বেরোয় ভাবতেছি চালা যাবো, ধর আছে শুধুমাত্র মাংস, খেয়ে নিলাম প্রথম দিন। তাহলে কি হলো, ঠাকুরদা মারা গেছে, মাংস কিন্তু খেয়ে ফেলেছি। বাড়ি এসে মাকে বলেছি, মা বলছে হারাম দাদা তুই এই কাজ কেন করেছিস, তুই শিগগির তোর কাকুরে ফোন দে। আমি বললাম যে কাকুকে যখন ফোন দিতে বললো, তাহলে পরের দিন পরীক্ষা আছে, পরের দিন সকালে যেই আগে মাংস ভাত খেয়ে নিলাম। কাকু মানে ব্রাহ্মণ, আমাদের যে কুলো ব্রাহ্মণ। পরের দিন যেই মাংস ভাত খেয়ে নিলাম, এবং আসার সময়ও মাংস ভাত খেয়ে নিলাম। তাহলে আমি খেয়ে নিছি, আমার কি হয়েছে বলেন? এবং ওই দিন আমি কি কি বলেছি, বাড়িতে এসে আমি বলেছি, এমনকি ব্যাগে করে মাংস ভাত প্যাকেট নিয়ে এসে গ্রামের যে মোড়, সেখানে দেখাইছি এই যে মাংস ভাত নিয়ে যাচ্ছি, এইটা খাবো। বাড়ি গেলেই বাবা লাঠি নিয়ে রুখেছে, মাও তাই, যে এগুলো বাড়ি কেন নিয়ে আসলাম। আমি বললাম যে বুড়ো মারা গেছে, যে এক সিটা ধান দেয়নি, এক সিটা অন্ন আমাদের দেয়নি, সে মরে গেছে, তার জন্য তুমি আলাদা শ্রাদ্ধ করবা, আলাদা অসুজ পালন করতেছো, তোমার ভাই আপন ভাই সে আলাদা করতেছে, তুমি আলাদা নিমন্ত্রণ করে করবা, আলাদা ব্রাহ্মণ দিয়ে, সে আলাদা ব্রাহ্মণ দিয়ে করবে। তো আমি ওই বুড়ো মরে গেছে, ও বুড়োর নাম নেবই না, ওর গোষ্ঠী গেলেই আমি ওই বুড়ো যা। ওই রাস্তায় দাঁড়ায় মাংস উঠায় আমি কামড়ে কামড়ে খাইছি। কি হয়েছে আমার, গ্রামের লোক সব বলেছে কি যে এ হলো চন্ডাল, এ হলো জানোয়ার, মানে যত রকম গালাগালি আছে সব দিয়েছে। তো আমার কি হয়েছে, থোড়াই কেয়ার হয়েছে, তো সেই রকম হবে। এইবার আমার হয়নি, আমি যদি প্রতিষ্ঠিত না হতে পারতাম, তাহলে কিন্তু গ্রামের মানুষ বলতো, যে যারা জেনেছে তারা বলতো যে ওর ঠাকুরদা মারা গেলে ও এই অসহজাদি মানেনি, যার জন্য ওর কপালে এই জরা ব্যাধি দুঃখ দৈন্য কষ্ট ক্লেশ সব জেগে ধরেছে। আর আজকে তারা কিন্তু এটি আর মনে রাখেনি। কেন রাখেনি? কারণ আমি আহ, ধরেন নিজের মতো ঘাড়টারামি করে করেছি, নিজে প্রতিষ্ঠিত হয়েছি। আমি যে কথা বলি যে ভগবান কৃষ্ণকে ডাক দিলেই ভগবান কৃষ্ণ বলে যে তুই তো হচ্ছে আমার মামা কংসের আপন বন্ধু ছিলি, থাকে তুই আমাকে জেলখানায় রাখেছিলি, অর্থাৎ তুই কৃষ্ণ নাম কৃষ্ণ লিখতে পারবি না, কৃষ্ণ বলতে পারবি না, যার জন্য আমি কৃষ্ণ নাম করতে পারি না। আবার আমি কিন্তু বলি যে ওই চিত্রগুপ্তকে হোয়াটসঅ্যাপ করি, ইমো করি, চ্যাটিং করি, কিন্তু উনি শোনে না। তাহলে এই যে কথাগুলো বলি, তার মানে কি আমি চন্ডাল, আমি ধর্ম মানি না? যদি ধর্ম না মানি, তাহলে পঞ্জিকায় অন্য পঞ্জিকায় যা নেই আমার পঞ্জিকায় সেগুলো রয়েছে, আমি কেন এগুলো খুঁজে খুঁজে দিয়েছি এটি বুঝতে হবে। আমি মুখে একরকম করি, আমার যখন মাথা গরম হয়ে যায় তখন একরকম করব, আবার যখন মানবো তখন মানার মতো মানবো। আমি যখন ঠাকুরের সামনে বসবো চোখের জল ফেলে আসবো,
আর যখন মানবো না 5 দিন পূজার ঘরে যাব না। বুঝতে পেরেছেন? এবার জি উত্তর স্যার। পেয়েছেন, কি হবে কি হবে না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু শাস্ত্রে যেটি জি স্যার। উল্লেখ রয়েছে সেটি আপনার যজমানদের বা আপনার ভক্তদের সেটি বলতে হবে। আপনি কি করলেন সেটা দেখতে যাবে না। ব্রাহ্মণ আপনি খেয়ে পূজা দিতে গেছেন, পূজা করতে গেছেন, না না খেয়ে গেছেন, উপবাস থেকে গেছেন, আপনি ওখানে কেঁদে যজমানের কল্যাণ হোক এটা বলছেন, বেশি দক্ষিণা নেওয়ার জন্য বলছেন, না প্রকৃত পক্ষে যজমানের কল্যাণ সাধনের জন্য বলছেন, সেটি আপনার চোখের জল ওই ওই মায়ের কৃপা বা ওই ঠাকুরের কৃপার উপর নির্ভর করবে, আপনার কৃতকর্মের উপর নির্ভর করবে, যজমানের উপর নয়। অর্থাৎ আপনাকেই সেটি পরামর্শ দিতে হবে। 1 সেকেন্ড। হ্যালো, জি স্যার, নমস্কার। ধন্যবাদ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বসবো, আমি ক্লাসে আছি, কথা বাড়াতে পারতেছি না, আমি থাকবো। 9 তারিখ পর্যন্ত থাকতে পারি। এত কথা বলা যাবে না বলছি, ক্লাসে আছি। হুম। তো যে কথা বলতেছিলাম সেটি হচ্ছে, মানবের কল্যাণ অকল্যাণ হয় এমন কোনো বিহিত ব্যবস্থা আমরা দিব না। আমরা করেছি, আমি পাপ করেছি তাই বলে আপনাদের কিন্তু আমি পাপ কর্ম শিখাবো না। বুঝতে পেরেছেন? আমার পাপের ফল জি স্যার। আমাকেই পেতে হবে। অর্থাৎ আমিই ভোগ করব, কিন্তু আমার ভাগ যেন আপনাদের উপর না বর্তায়, এটি আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার। স্যার একটা প্রশ্ন স্যার। এত প্রশ্ন করলে পঞ্জিকা দেখা শিখতে পারবেন না নে আজকে কিন্তু। না স্যার, ওই ওই যে আরেকটা প্রশ্ন কেউ ছিল। কোলের কাছে নিয়ে কেউ শিখাবে না নে কিন্তু, পঞ্জিকা দেখা কেউ না কোলের স্যার, কাছে নিয়ে কোনো গুরুদেব শিখাবে না কিন্তু। না ওই যে বলছিলাম যে যাত্রাটা কি বাড়ির বাড়ির দিক দিয়ে যাত্রা, নাকি যেখানে যাবে সেখানে দিক, মানে দক্ষিণ দিক, বা কি বাড়ি থেকে বাইর হবে যে ওই ওই যাত্রাটা, না নাকি বাড়ি স্যার? যে কোথায় থাকবে, মানে যেদিকে মুখ করা বাড়ি থাকবে, সেখান থেকে পা যখন প্রথম মাটিতে ফেলবেন, ভূমিতে ফেলবেন, ওটি হ্যাঁ, যাত্রা। আচ্ছা ঠিক আছে, ওকে, এটার জন্য বলছিলাম স্যার। ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? আপনার সিঁড়ির ধাপে প্রথম পা যখন দেবেন বা ঘর থেকে যখন প্রথম পা বাইরে দেবেন, সেটিই যাত্রা। এখন আচ্ছা কখনো স্যার। কখনো বাম পা আগে দিয়ে যাত্রা করতে বলা হয়, কখনো ডান পা আগে দিয়ে যাত্রা করতে বলা হয়, এগুলো অনেক ব্যাপার স্যাপার রয়েছে। এগুলো হ্যাঁ স্যার। মনুসংহিতা পড়ে নেবেন, স্মৃতি চিন্তামণি পড়ে নেবেন, পড়ে আচ্ছা, নিয়ে ঠিক আছে। তারপর এগুলো বুঝে নেবেন। বুঝলেন? আচ্ছা স্যার। ওকে, নাম লিখে নেন, মনুসংহিতা, স্মৃতি চিন্তামণি। স্যার আরেকটা প্রশ্ন করতে পারি? বলেন। জর্নাসোস এবং মরনাসোস বিশেষ করে কাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, কতটুকু পরিবারের? এইটা আপনাদের ইয়ে পড়ে নিতে হবে। আপনারা এখনো পঞ্জিকা পড়েননি, যে জননাসৌজ, ওই অসৌজ ব্যবস্থা, অসৌজ ব্যবস্থা এটা লেখা আছে কত নম্বর পৃষ্ঠায়, এটা কে খুঁজবে এখন? শবদাহ ব্যবস্থা, এটা হচ্ছে 186 নাম্বার, 189 নাম্বার পৃষ্ঠা থেকে আপনি পড়ে যাবেন হচ্ছে 194 পৃষ্ঠা পর্যন্ত। 186 থেকে 194 নাম্বার পৃষ্ঠায় সব দেওয়া আছে। জননসৌজ, মরণসৌজ, কোন বর্ণের কোন জাতির, মানে ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4ই বর্ণের জন্য দেওয়া রয়েছে, এটি পড়ে নেবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, এগুলো ঠিক আছে। যেমন গুরুজি একটা দুটি প্রশ্ন যদি ছিল। দুটি পুত্র সন্তান যদি যমজ একসঙ্গে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু জননসৌজ, মানে পূর্ণ জননসৌজ হবে। তাহলে জননসৌজ পূর্ণ আর অর্ধের মধ্যে পার্থক্য কি? ওর মধ্যেই তো লেখা রয়েছে, ওখানে পড়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ জেকে স্যার, দেব ঠিক গুরুজি স্যার, আছে। একটা প্রশ্ন ছিল। জেকে দেব স্যার আছেন? জেকে দেব স্যার, নীরজ স্যার আছেন? হ্যাঁ আছি স্যার। হ্যাঁ স্যার, কি আছে। শিখাবেন বলেন? শুভ দিনের নির্ঘণ্ট, পঞ্জিকা ব্যবহারের নিয়মাবলী কি শিখাবেন? এতে যদি এত প্রশ্ন থাকে, 1.5 ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পরে ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে শুরু হয়েছে, তাহলে কি শিখাবেন? শিখাবেন না বাদ দেবেন? স্যার শিখান স্যার, বুঝছেন যেহেতু।
ঠিক আছে। তাহলে বারবার করে আমি বলেছি জ্যোতিষ বচন, জ্যোতিষ বচনটা পড়ুন, কিন্তু কেউ পড়েননি, কেউ না, কেউ বলতে পারবেন না জ্যোতিষ বচন পড়েছি। 161 নাম্বার পৃষ্ঠা থেকে জ্যোতিষ বচন যে পর্যন্ত আছে 292 পৃষ্ঠা পর্যন্ত, এর ভিতর যাবতীয় ওই ব্রত কথাটা বাদ দিয়ে আর সব পড়তে বলেছি। পড়েছেন? কেউ পড়েছেন? কে পড়েছেন? একজন বলেন যে আমি পড়েছি, বলেন একজন। স্যার প্রত্যেকটা পৃষ্ঠা উল্টা উল্টা দেখেছি যে স্যার আমি কোথায় কি আছে, কিন্তু ওইভাবে পড়া হয় স্যার নাই। স্যার আমি পড়ি স্যার, আমি জ্যোতিষ বচন আমি প্রায় প্রায় পড়ি স্যার, প্রতিদিন প্রায় পড়ি। তাহলে এইবার, এইবার যখন আপনি বুঝতে যাবেন, এইবার চলে যান 176 নম্বর পৃষ্ঠায়। দেখেন, আপনারা শিখবেন কি শিখবেন না, যাও পড়বেন কি পড়বেন না, সেগুলো আপনাদের ব্যাপার। যান। যেহেতু শুভ দিনে নির্ঘণ্ট বুঝতে হবে, তারপরে যে কে দেব স্যার বুঝাবে না, আমি আর বাদ দিয়ে দেওয়ানি। নেন। রবির গোচর ফল, দিরাগমন, জটক বিচার, এগুলো আগে দরকার নেই। বিবাহ ব্যবস্থা দেখেন, এটা হচ্ছে 172 নম্বর পৃষ্ঠায় যান। 172 সব পড়ে নিতে হবে, কিন্তু আমি বলে যাচ্ছি এর প্রত্যেকটা পড়ে পড়ে বুঝাবো না আমি। আগে পড়বেন, তারপরে সেই প্রশ্ন লিখতে হবে গ্রুপে, তারপরে নিতে হবে, এত সোজা না। এটা বহুদিন ধরে বলতেছি, আপনারা জ্যোতিষ বচন পড়েন, পড়ছেন না। দেখেন, বিবাহে বিহিত মাস, তাহলে কোন মাসে বিবাহ করা ভালো হবে, এটা মাস আপনাদের বাঁচতে হবে। বিবাহে বিহিত বার, বারটা এখান থেকে বুঝতে হবে। বিবাহে বিহিত তিথি, তিথিটা এখান থেকে বুঝতে হবে। বিবাহে বিহিত নক্ষত্র, নক্ষত্রগুলো বুঝতে হবে। বিহিত যোগ, যোগগুলো বুঝতে হবে, যে ব্যতিপাত যোগে বিবাহ হলে কুলছেদ, তারপরে পরিক যোগে কন্যা বা স্বামী ঘাতিনী, বৈধৃতি যোগে বিধবা, ও অতি যোগে বিষদগ্ধা, ব্যাঘাত যোগে ব্যাধি, হর্ষণ যোগে শোকার্তা, শুল যোগে শুলযোগ, উম ও ব্রণ, ব্রণ, ও ব্রণ যোগে রোগ ভয়, এখানে যোগ একটা বাদ পড়েছে মনে হয়, শুল যোগ আর ওই আরেকটা যোগ বাদ পড়েছে, ভুল হয়েছে মনে হয়। বিষকুম্ভ যোগে সর্পদংশন, বজ্র যোগে মরণ হয়। অতএব এই সকল যোগ ভিন্ন, অন্য যোগে বিবাহ প্রশস্ত। প্রশস্ত। এবার যার বিবাহের টাইম নিতে আসবে আপনাদের কাছে, যে আমি বিবাহ করব, আমার জন্য পণ্ডিত মশাই একটা দিন রেখে দেন। এইবার পঞ্জিকায় শুধু হিবুক যোগ থাকলেই বিবাহের কথা লেখা আছে। তাহলে এইবার তার জন্য কোন যোগ দেবেন? তার জন্ম যদি ব্যতিপাত যোগে হয়, যদি পরিক যোগে হয়, যদি বৈধৃতি যোগে হয়, যদি আহ, অতিগণ্ড যোগে হয়, যদি ব্যাঘাত যোগে হয়, যদি হর্ষণ যোগে হয়, যদি শুল যোগে হয়, তাহলে তো ওই দিনগুলো বাদ দিতে হবে। তো আপনারা এগুলো পড়েননি, আন্ডারলাইন করেননি, তাহলে কি করে আপনারা বিবাহের দিন দেন মানুষকে, বলেন? আমার কাছে একজন লোক বিবাহের দিন নিতে আসলে তো বলি যে জন্মবার বলে দুজনের জন্ম তারিখ দিয়ে মিনিমাম 3 দিন সময় দিতে হবে। আর আপনারা তো সাথে সাথে পঞ্জিকা দেখে দিয়ে দেন, তা কিভাবে দেন? তাহলে এগুলো তো জানেন না, পড়েন নাই, কিভাবে দেন? হ্যাঁ, বলেন, পড়েন নাই তো এগুলো। তারপরে বিবাহে বিহিত তিথি, অমাবস্যা, বৃষ্টিবদ্রা, রিক্তা তিথিতে বিবাহ হলে শীঘ্র জমালয়ে প্রাপ্ত হবে, মানে শীঘ্র মারা যাবে। তাহলে এইবার বৃষ্টিবদ্রা, রিক্তা তিথি, এই তিথিতে বিবাহের সুতোবিমুখ যোগ থাকলেই বিবাহ লেখা আছে। আপনারা ওই তিথিতে কি তাদের পাত্রপাত্রী বিয়ে দিতে দেবেন? দিয়ে তাদের মরণ ডেকে নিয়ে আসবেন? তাহলে কি করে আপনি যজমান হবেন বা বিজ্ঞ জ্যোতিষ হবেন? কি করে তাকে পরামর্শ দেবেন ভাবেন এবার একটু। কেমনে আপনাদের শুভ দিনের নির্ঘণ্ট শিখাবো, দেখেন। তারপরে দেখেন, বিবাহে বিহিত মাস, প্রথম আষাঢ় মাসে হরি শয়নের পর বিবাহ হলে কন্যা ধনধান্য ভোগ রহিতা, ধন ধান্য ভোগ করতে পারে না। শ্রাবণ মাসে মৃত বৎসা, মৃত বাচ্চা হয় শ্রাবণ মাসে বিবাহ হলে। ভাদ্র মাসে বিবাহ হলে বেশ্যা হয়। আশ্বিন মাসে বিবাহ হলে মৃতা। মৃতা। কার্তিক মাসে বিবাহ হলে রোগযুক্তা। পৌষ মাসে আষাঢ় ভ্রষ্টা, স্বামী বিয়োগিনী। চৈত্র মাসে কন্যা মদন নন, কি মদন মদনতা। মোত্তা, মদনতা। মদন। মানে উন্মাদ, পাগল। উন্মাদ। এতদ্ভিন্ন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ অঘ্রাণ মাঘ ফাল্গুন মাসে বিবাহ হলে স্ত্রী পতিব্রতা ও ঐশ্বর্যযুক্তা হয়। তাহলে আপনার বিবাহের তারিখ দিতে গেলে এগুলো পড়বেন না, কি করে দেবেন?
যে ব্যক্তি বিবাহ করতে আসছে তার জন্ম কি আষাঢ় মাসে কিনা, তার জন্ম ওই ভাদ্র মাসে, আপনি বিবাহ পরামর্শ দিচ্ছেন কিনা, আষাঢ় মাসে দিন আছে আপনি আষাঢ় মাসে দিয়ে দিচ্ছেন, কোন তারিখ দেওয়া হলো তাহলে? তো এগুলো কে পড়বে? এগুলো কি ক্লাসে আমরা এই আলোচনা করে শেখাতে পারবো? এইবার বিবাহে বার সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, এই চারিবারে বিবাহ হলে কন্যা সৌভাগ্যশালিনী হয়। আর রবি, মঙ্গল, শনিবারে বিবাহ হলে কুলোটা হয় গর্গ মতে। কিন্তু রাত্রিতে বার দোষ থাকে না, মানে রাত্রেবেলায় আর ওই দিনের বার দোষ থাকে না। বার দোষ প্রভবান্বিত রাত্র, মানে এটা ওই ইসের মানে মনুসংহিতার ব্র্যাকেটটা দিয়ে দেওয়া হয়েছে। এইবার বিবাহে বিহিত তিথি অমাবস্যা, বৃষ্টিবজ্রা, রিক্তা তিথিতে বিবাহ হলে শীঘ্র জমালয়, ও ওটা তো পড়েছি। এইবার বিহিত যোগ, ব্যতিপাত যোগ, বিবাহের যোগ, কুলছে, দুটা পড়েছি। এবার বিবাহে করণ, বৃষ্টিকরণ, শকুনীকরণ, চতুষ্পাৎকরণ, কিন্তুগ্নকরণে বিবাহ হলে মৃত্যুতুল্য ফল হয়। তাহলে কি করবেন? এইবার বৃষ্টিকরণে সুতৈবিক যোগ বললাম তো, সুতৈবিক যোগ আছে, বিবাহ দেওয়া হয়েছে, ওদিন বৃষ্টিকরণ আছে, শকুনীকরণ আছে, চতুষ্পাৎকরণ আছে, আপনি কি তার বিয়ের দিন দিয়ে দেবেন? 90 ভাগ জ্যোতিষ বা 90 ভাগ পণ্ডিত ভট্টাচার্য এটা না মেনে বিবাহের দিন দেয়। প্রমাণ নেবেন? যদি বলেন প্রমাণ নিতে, বহু প্রমাণ রাইট আমি দিতে পারি। রাইট স্যার। আর আপনারা ক্লাস সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু 90 ভাগ লোকে এই সঠিক নিয়ম মেনে পরামর্শ দেন না। জ্যোতিষ করেন শুধু অর্থ উপার্জন করার জন্য। সেই অর্থ উপার্জন করার জন্য যারা জ্যোতিষ বা যজমান বা যারা পৌরোহিত্য করেন, আমি বলবো যে এটা বিজ্ঞ জ্যোতিষ গড়ার কারিগর হবে না, তাহলে আমরা হতে পারবো না। অর্থাৎ এটি আপনাদের পড়তে হবে, শিখতে হবে। আমি বলেছিলাম সকালে, কথা দিয়েছিলাম যে এই ক্লাসটা আমার থাকার দরকার, তবেই না আমি রয়েছি, না হলে সম্ভব না আমার দ্বারা, বুঝলেন? এমনকি গুলিস্তানে টোল প্লাজার আগে প্রায় হাফ কিলোমিটার ভারী ব্যাগ নিয়ে জামে গাড়ি পড়েছে, সাইড দিয়ে হেঁটে দৌড়ে এসে ইঞ্জিন রিক্সায় উঠে জাম পার হয়ে এসে সিএনজিতে করে তারপরে আসছি ক্লাস ধরার জন্য। এটা আপনাদের জন্য, আমার জন্য নয়, বা জাতির মঙ্গলের জন্য, বুঝলেন? আমি জেকে দেব স্যারকে বলে দিতে পারতাম যে আজকের ক্লাসটা আপনি নিয়ে চালিয়ে দেন, কিন্তু কথা দিয়েছি তার জন্য এই ছোটাছুটি করেছি। স্যার আপনাকে খুব টায়ার্ড লাগতেছে স্যার এমনিতেই। আর প্রচন্ড টায়ার্ড আছি। সকালে দেখেন ওই 6:30টায় উঠেছি, 7:30টায় যে ক্লাস করেছি, ক্লাস করে বাড়ি গেছি, বাড়ি যেয়ে ব্যাগটা গোছাই নিয়ে ওই অবস্থায় চলে আসছি। এসি গাড়ি পাইনি, নন এসি গাড়ির লাস্ট সিটি বসে আসছি। এসে তারপরে এই শুধু একটু চোখে জল দিয়েছি, আবার এই ঘর মুছেছি, তারপরে আবার এই দিকে নেট পায় না, ক্যামেরা ওপেন হয় না, বুঝলেন? এই যাই হোক, আর অল্প কিছু কথা বলি তারপরে আপনারা চালান দেখেন। তারপরে মন্তব্য, জামি জামিত্র যুদ্ধবোধ, তারপরে জামিত্র বেদের প্রতিপ্রসব, তারপর সপ্তশলাকা, এগুলো সব পড়তে হবে আপনাদের। দশযোগ ভঙ্গ, বিবাহে লগ্ন নিরূপণ। এইবার লগ্ন, তাকে কোন লগ্ন দেবেন? আপনি যদি তার অষ্টম লগ্নকে লগ্ন দেন, পাত্রপাত্রীর জন্মের অষ্টম লগ্ন, ষষ্ঠ লগ্ন, বা ধরেন দ্বাদশ লগ্নকে লগ্ন দেন, তাহলে কি হবে? দ্বাদশ লগ্নের দিন দেখবেন যে ওই বর যাচ্ছে, গেট আটকায় দিয়ে অগণিত টাকা নিচ্ছে, পথে টোল প্লাজা বইছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদা দিতে দিতে যাচ্ছে। এইবার অষ্টম ভাবে দিলেন, দেখলেন ওই দিন মারামারি গন্ডগোল হলো বিবাহে যে। ষষ্ঠ ভাবে দিলেন, দেখলেন যে ওই দিন বর অসুস্থ হয়ে পড়লো, নাই বউ অসুস্থ হয়ে পড়লো, তাহলে কি করবেন আপনি? কি করবেন এই ক্ষেত্রে? আপনার লগ্ন নিরূপণের ক্ষেত্রে পাত্রপাত্রীর লগ্নে থেকে অবশ্যই চতুর্থ, সপ্তম বা নবম, দশম, একাদশ লগ্ন এই রকম শুভ লগ্ন দেখে দেবেন নিশ্চয়ই। তো সেই লগ্নের যে দিনটা আছে সেটা দেবেন। তাহলে এটা কিভাবে শিখাবো আমরা? এটা শিখতে গেলে তো আপনাদের এটা পড়তে হবে, পড়ে মানতে হবে, এগুলো নোট করতে হবে বা আন্ডারলাইন করতে হবে, পঞ্জিকায় লাল কালি দিয়ে দিয়ে আন্ডারলাইন করতে হবে যে আমার এইগুলো মানতে হবে। কাট কাট কথা, এখানে কোনো ছাড় হবে না। এটা ছাড় হওয়া মানে আপনি অভিজ্ঞ জ্যোতিষ না। এখানে ছাড় দিলে আপনি কখনোই অভিজ্ঞ জ্যোতিষ হবেন না বা বিজ্ঞ জ্যোতিষ হবেন না, এটাই প্রমাণ হবে। বুঝতে পেরেছেন? এবার গোধূলিতে বিবাহ দেবে, গোধূলি কাকে বলে এটা আপনাদেরই বুঝতে হবে। এখানে দেখেন লেখা আছে, যে সময় পশ্চিম দিকে ঈষৎ রক্তবর্ণ ও গোপ গোপ্ত রক্ষিত,
ধূলিতে আচ্ছন্ন হয় ও আকাশে তারা সকল বিমলভাবে প্রকাশ পায়। ভৃগুনন্দন কয় মানে ভৃগুপুত্র কয় সে সময়ের নাম গোধূলি। মুনিগণ বলেন বিবাহাদি কার্যে গোধূলি তিন প্রকার: হেমন্ত ও শিশুর কালে, সূর্য বিনষ্ট কিরণ জাল হয়ে গোলাকৃতি হলে, বসন্ত সময়ে সূর্য অদৃশ্য হইলে। তাহলে বসন্তকালে সূর্য পুরো অদৃশ্য অন্ধকার হতে হবে, তখন গোধূলি হবে। আর হেমন্তকালে হচ্ছে গোলাকৃতি যখন হবে তখন। আর গ্রীষ্মকালে অর্ধ স্থিমিত মানে অর্ধেক ডুবলে হবে গোধূলি। আর বর্ষা ও শরৎকালে সূর্য অস্তাচলে গমন বা অদৃশ্য হলে তদবধি 2 বা 48 মিনিট কাল গোধূলি। সেখান থেকে 2 মিনিট থেকে 48 মিনিট সময়ের মধ্যে গোধূলিতে বিবাহ হতে হবে। এইবার আপনারা সব মাসের জন্য বলে দেন সূর্য ডুবে গেলেই গোধূলি, এই কথা বলেন না? বলেন, বলেন না? জি স্যার। স্যার আমরা তো জানি এটাই। কি জানি? না না, কি কি জানি, সূর্য অস্ত যাওয়ার পর জানার থেকে অনেক কিছু আছে এখানে। এই তো, সূর্য অস্ত গেলেই গোধূলি জানেন, কিন্তু সূর্য অর্ধেক অস্ত গেলে বা কাল অনুপাতে গোধূলি ভিন্ন হয়। সেখান থেকে 2 মিনিট থেকে 48 মিনিটের মধ্যে গোধূলি হয়। এটা তো জানেন না। তাই এটা তো এটাই সঠিক। আমি যেটা হুম, লিখেছি এটাই সঠিক। আপনারা অবশ্যই যেটা বলেছেন ওটা সঠিক নয়। নয়। বুঝতে পেরেছেন? এইবার গোধূলিতে নিষিদ্ধ মাস, কোন মাসে গোধূলিতে বিয়ে দেওয়া যাবে না? অগ্রহায়ণ মাসে দেওয়া যাবে না, মাঘ মাসে দেওয়া যাবে না। গোধূলিতে বিবাহ হলে কন্যা বিধবা হয়। ফাল্গুন মাসে পুত্রের আয়ু ক্ষয় হয়, ধনাদি যুক্ত হয়। বৈশাখ মাসে পতির সুখবর্ধিনী ও ধনবতী হয়। জ্যৈষ্ঠ মাসে পতির মানদাত্রী। আষাঢ় মাসে ধনধান্যা পুত্রযুক্ত হয়। শনি ও বৃহস্পতিবারে দিবাদণ্ডে গোধূলি নিষিদ্ধ। শনিবার বৃহস্পতিবার। দিবাদণ্ডে মানে সূর্য অস্তের সময় যে দণ্ড রয়েছে, দণ্ডপল বিপল, ওর মধ্যে কিন্তু কি বারে? শনি মঙ্গলবারে, আমার ওই শনি ও বৃহস্পতিবারে বৃহস্পতিবার গোধূলি হবে না। তাহলে হবে না। এগুলো কিভাবে শিখে নেবেন? এইবার গাত্র হরিদ্রা, দিরাগমন মানে বিবাহের পর যে যাত্রা করবে, স্বামী গৃহে আসবে। তারপর দিরাগমনে ভোজন, কি ভোজন করা যাবে না। তারপরে গর্ভাধান, গর্ভাধানের জন্য এখানে নিয়ম রয়েছে। তো তাছাড়া পুংসবন, পঞ্চামৃত, সীমান্ত নয়ন, হ্যাঁ, তারপরে সুখ প্রসব মন্ত্র, বালকের দন্তগমনের ফল, ওই যে অকাল দন্ত দাঁত ওঠে, এইগুলো হুম, অশুভ দন্ত জনন প্রতিকার। তারপরে জাতকর্ম, নামকরণের ক্ষেত্রে দেখেন উত্তর ফল্গুনী, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, রোহিণী, চিত্রা, অনুরাধা, মৃগশিরা, রেবতী, স্বাতী, পুনর্বসু, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, অশ্বিনী, পুষ্যা, হস্তা নক্ষত্র বা এ সকল নক্ষত্রের মুহূর্তে লগ্নে ও কেন্দ্রস্থানে শুভ গ্রহ থাকলে জন্ম দিবসাবধি, দশম, একাদশ, দ্বাদশ কিংবা শত দিবসে অথবা কুলাসার মতে শুভ দিনে, শুভ তিথিতে ও শুভ যোগে বালকের নামকরণ প্রশস্ত। আমাদের নীরজ স্যার একটা সুন্দর জ্যোতিষালয়ের নাম দিয়েছেন মহাকাল জ্যোতিষ, মহাকাল অ্যাস্ট্রোহোম। হোম। নামটা এত পছন্দ হয়েছে, নামটা উনি আমাকে বলছেন মনে হয় 31 তারিখ আমাকে হ্যাঁ স্যার, দিয়েছেন। দেখছি স্যার। তো 31 তারিখে নামটা পাঠিয়েছেন। আমি 31 তারিখে সন্ধ্যা 7টা, 7:30টার দিকে ফোন ব্যাক করে আমি বলছি নামটা ভীষণ পছন্দ পছন্দ হয়েছে। এমনকি সতীর ওই 51 পীঠে যে দশমহাবিদ্যার যে, এই কথাটাই শুধু বলেছিলাম, দশমহাবিদ্যার যে 10 জনকে বেছে নিয়েছে, সেই শক্তির চেয়ে শক্তিশালী হচ্ছে এই মহাকাল ভৈরব, যে মহাকাল শিব। আমি যার জন্য হয়াকারটা ত্রিশূল দিয়ে দিতে বলেছি, যে ত্রিশূল দিয়ে হয়াকার হবে, আমি একটা নমুনাও পাঠিয়ে দিয়েছি, যেটা একটা লোগোর মতো হয়ে যাবে। জি কিন্তু স্যার। 31 তারিখে যখন আমাকে নামটা পাঠিয়েছেন, ওই দিনের তিথি বা ওই দিনের নক্ষত্র যদি উনার অনুকূলে না হয় বা যদি এই নক্ষত্র যুক্ত হয়, এটি যদি উল্লেখ করা হয়, আমার সেটি দেখার সময় ছিল না। যদি উল্লেখ করা হয়, উনি তো পাঠিয়ে দিয়েছেন, আগে তো মতামত নেননি, তাহলে পাঠিয়ে দিয়েছেন, তাহলে আমি নিশ্চয়ই বলতাম যে এই নামটি এই দিনে না এই দিনে দেন। আপনারা পত্র দেখেছেন যে লেখেন আমরা স্যার। ভর্তির বিজ্ঞাপন 1 তারিখে দিব, জানুয়ারির 1 তারিখে, কিন্তু আমি সেটি 30 তারিখে দিয়েছি। কেন দিয়েছি? এর আগে আপনারা শেয়ার করেছেন, আমাদের ওই যে পিয়াস বাবু যে সুন্দর একটা অ্যাড করে দিয়েছেন,
ওই একটা আপনারা সবাই শেয়ার করেছেন, কিন্তু আমি কিন্তু করিনি। আমি 30 তারিখে করেছি, আমি 1 তারিখে করতে চেয়েছিলাম, সেখান থেকে আমি 30 তারিখে করেছি এবং অপরাহ্নে করেছি। তাহলে আমি কি 30 তারিখ অপরাহ্নে যখন করেছি ওই টাইমটা দিয়ে বিচার করে দেখুন তো যে আমি কি বিচার করে দিয়েছি, আর 1 তারিখে দেব বললে কি বিচার করে দিতাম। কেন প্রতিষ্ঠান সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, আর প্রতিষ্ঠান কে কে করেছে, প্রতিষ্ঠান কেসিপাল করেছে। তাহলে তার জন্য বিরুদ্ধ না তার জন্য পক্ষের, এটি বুঝে না না বুঝে আমি দিয়েছি সেটি আপনাদের বুঝতে হবে। তাহলে সেটি কোথা থেকে বুঝবেন? এখান থেকে স্যার পড়ে বুঝতে হবে। স্যার আমি নক্ষত্র দেখেই দিছি স্যার। ও, দেখে দিছেন, সুন্দর সুন্দর। এইবার আসি, দেখেন অন্নপ্রাশন 30 দিন হিসাবে সন গণনা মানে সাল গণনা, সাল মাস গণনায় বালকের ষষ্ঠ এবং অষ্টম মাসে, আর বালিকার ক্ষেত্রে পঞ্চম সপ্তম মাসে যে অন্নপ্রাশন দেওয়া হয় তাকে মুখান্নপ্রাশন নামে পরিচিত। অনেকে বলে অন্নপ্রাশন আর মুখান্নপ্রাশন কি আলাদা জিনিস নাকি? আরে মুখে অন্ন দেওয়া আর অন্নপ্রাশন করা একই জিনিস, কিন্তু এটা প্রশ্ন করে কিন্তু মানুষ। এইবার বলা যায় যে অন্নপ্রাশনে অনুষ্ঠান করেন আর মুখান্নপ্রাশনে মুখে অন্ন দেন, এটা বলা যায় আলাদা, কিন্তু জিনিস এক। স্যার, মেবি মুখান্ন প্রশ্ন হচ্ছে প্রথম কে অন্নটা মুখে দিবে আর কি স্যার। তার মানে মুখান্ন। কোন দেবী প্রথম অন্ন পাবে ওইটা মুখান্নপ্রাশন, যে পাবে ওইটা হ্যাঁ, উল্টালেও যে পাবে সেটাই মুখান্নপ্রাশন। হ্যাঁ স্যার, যে পাবে সেটা স্যার। একই ঘি, কিন্তু ওই পাত্রে ওই মানে কি একই চুল, ভুরুতে আসলে ভুরু, আর গোপে আসলে গোপ, তারপরে আসলে মানে দাড়ি, ওই কিন্তু একই জিনিস। মানে এই অন্নের অনুষ্ঠানে কে মুখ্য ব্যক্তি স্যার? হুম। মানে যে শিশুটা আছে সেই হলো মুখ্য ব্যক্তি, তাকে আগে দেওয়া হ্যাঁ, হবে অন্ন। মুখ্য ব্যক্তি। তার মুখে যে অন্ন দেওয়া হবে ওইটা মুখান্নপ্রাশন। ঠিক তো স্যার? হ্যাঁ, এটাই স্যার স্যার। হ্যাঁ আর স্যার, একটা আমি প্রশ্ন। একটু ধরিয়ে দিই। ধরিয়ে দেওয়ার পরের অংশ কিন্তু আপনার আমাদের জেকে দেব স্যার এবং নীরজ স্যার মিলে শেষ করবেন বাকিটা। তারপর দেখেন কর্ণবেদ, কোন দিনে কান ছিদ্র করা যাবে, চূড়াকরণ মানে মাথার চুল প্রথম কবে ফেলা যাবে, বিদ্যারম্ভের দিন যখন দেন আপনারা হাতে খড়ি কবে দেবে, সেটি বিদ্যারম্ভের পুষ্যা, অশ্বিনী, হস্তা, সাথী, পুনর্বসু, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, আদ্রা, মূলা, অশ্লেষা, কৃত্তিকা, ভরণী, মঘা, বিশাখা, পূর্বফল্গুনী, পূর্বাষাঢ়া, পূর্বভাদ্রপদ, চিত্রা, রেবতী ও মৃগশিরা নক্ষত্রে হরি শয়ন ভিন্ন সময়ে শুক্র, বৃহস্পতি, রবিবারে কালশুদ্ধিতে লগ্নের কেন্দ্র পঞ্চম নবম শুভ গ্রহ যুক্ত হলে অনধ্যায় ভিন্ন দিনে পঞ্চম বর্ষে বিদ্যারম্ভ করাবে। আপনারা কি কন? সরস্বতী পূজার দিন বিদ্যা শুভ, আর হচ্ছে বিদ্যারম্ভের দিনে বিদ্যা শুভ। তাহলে বিদ্যারম্ভের দিনে বিদ্যা শুভ, কিন্তু তার তো পঞ্চম বর্ষ পার হয়েছে কিনা সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে তার ওই যে লগ্নের কেন্দ্র পঞ্চম নবমে শুভ গ্রহ আছে কিনা সেটি দেখতে হবে। সেটি কি আমরা দেখি? দেখি না, এক কথায় দেখি না। এইবার বৃহস্পতিবারে শ্রেষ্ঠ, শুক্রবার ও রবিবারে মধ্যম, শনি ও মঙ্গলবারে অল্পায়ু, বুধ ও সোমবারে বিদ্যারম্ভে মূর্খতা হয়। এটা কি আমরা মেনে দিই? কয়জনে দিই? কিন্তু মেনে দেওয়ার চেষ্টা করব আমরা এখন থেকে। শুক্লপক্ষের ষষ্ঠী, প্রতিপদ, অষ্টমী, রিক্তা, পূর্ণিমা ত্যাগ করে সাধ্যায় শুদ্ধকালে গলগ্রহ দোষ রহিতে বিদ্যারম্ভ প্রশস্ত। জ্যোতিষতত্ত্ব মতে বুধ, বৃহস্পতি ও শুক্রবারে বিদ্যারম্ভে অভীষ্ট অর্থের লাভ ও দীর্ঘায়ু হয়ে থাকে। তাহলে কি করতে হবে? আমাদের শুক্লপক্ষের ষষ্ঠী, প্রতিপদ, অষ্টমী, রিক্তা, পূর্ণিমা ত্যাগ করে সাধ্যায় শুদ্ধকালে গ্রহ দোষ রহিতে বিদ্যারম্ভ শুভ। তাহলে এটা বাঁচার ওই দায়িত্ব যে একটা কার? প্রশ্ন ছিল। অনেক প্রশ্ন আছে আপনাদের, অনেক, এগুলো জেকে দেব স্যারের কাছে করে নেন, পরে আমি চলে যাব। শোনেন, এইবার আসি উপনয়ন। মুহূর্ত চিন্তামণি মতে উপনয়ন, এটা উপনয়ন আপনারা জানেন বা এখান থেকে শিখবেন। উপনয়ন কাল, উপনয়নের বিশেষ জ্ঞাতব্য, উপনয়নের দিন, এগুলো সব পরপর পড়তে হবে। দীক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণ কিভাবে করা যাবে, প্রশ্ন সব জেকে দেব স্যার উত্তর দেবেন। আমি মেইন জায়গায় একটু বলে যাচ্ছি। তারপরে দেখেন গৃহারম্ভ। গৃহারম্ভ একজনে বাড়ি করবে, আপনাদের কাছে আসলো,
এখানে গৃহারম্ভ পৃষ্ঠা নাম্বার দেখেন 177 নম্বর পৃষ্ঠার নিচে বিবিধ ব্যবস্থার প্রথম গৃহারম্ভ। ভাদ্র আশ্বিন ও কার্তিক মাসে অনন্তনাগ পূর্বশিরা, অঘ্রাণ পৌষ মাঘ মাসে দক্ষিণ শিরা, ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে পশ্চিম শিরা, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে উত্তর শিরা হয়ে বাম পাশে শয়ন করেন। তার উদর স্থানে গৃহ করা শুভ, অর্থাৎ ভাদ্র আশ্বিন ও কার্তিক মাসে বাস্তুর দক্ষিণ ভাগে উত্তরমুখ, অঘ্রাণ পৌষ মাঘ মাসে বাস্তুর পশ্চিম ভাগে পূর্বমুখ ও ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে বাস্তুর উত্তর ভাগে দক্ষিণমুখ, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে বাস্তুর পূর্ব ভাগে পশ্চিম মুখে গৃহ করা শুভ। কেননা নাগের মস্তকে গৃহ করলে গৃহস্বামীর মৃত্যু হয়, পৃষ্ঠে করলে পুত্র স্ত্রী নাশ হয়। বৈশাখ আষাঢ় শ্রাবণ কার্তিক অঘ্রাণ ফাল্গুন এই 6 মাসে সোম বুধ বৃহস্পতি শুক্র শনিবারে ও অশ্বিনী রোহিণী মৃগশিরা আদ্রা পুষ্যা চিত্র উত্তর ফল্গুনী হস্তা চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতবিশা উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্রে শুক্লপক্ষে শুভ তিথিতে শুদ্ধকালে চন্দ্র রবি শুদ্ধ হলে যুত জামিত্র বেদ রহিতে লগ্নের কেন্দ্র অষ্টম দ্বাদশ স্থানে শুভ গ্রহ থাকলে, তৃতীয় ষষ্ঠ ও একাদশ স্থানে পাপ গ্রহ থাকলে পূর্বোক্ত মুখে গৃহারম্ভ প্রশস্ত। বাস্তুবিটার ঈশান কোণে বাস্তু পূজা নাগ পূজা ও পূজা করে গৃহারম্ভ করবে। তাহলে গৃহ করতে যারা আসছে তাদের আপনার দিন দেওয়ার ক্ষেত্রে বলছেন যে এই দিকে মুখ করে ঘর করতে গেলে এই মাসে ছাড়া করা যাবে না, এই সময় করা যাবে না, এগুলো মতামত ঠিক মতো দিচ্ছেন তো? না দিলে এখান থেকে এই অনুযায়ী দেবেন। এবার গৃহ প্রবেশের দিন দেখতে গেলে তার জন্য যাত্রায় দিক শুভ কিনা এগুলো সব দেখবেন। তার জন্য ওই বারবেলা কালবেলা বাদ দিয়ে তারপরে সময় নিরূপণ করা দেবেন, অর্থাৎ এগুলো আপনাদের দায়িত্ব। তারপরে রত্নাদি ধারণ, আপনারা পাথর দেবেন, রত্ন পাথর পরাবেন। সেটি কোন দিনে পরালে ওই পাথরে উপকার পাবে, কোন দিনে পরালে অপকার পাবে, কোন দিনে পরালে রত্নটা ফেরত আসবে, আর কোন দিনে পরালে রত্নটা সে সাদরে গ্রহণ করবে। এবার ফেরত আসলে আপনার কেমন লাগবে বলেন? তাহলে এটা শিখবেন না? অবশ্যই শিখবো স্যার। তাহলে শিখলে এইগুলো করবেন। এইবার জলাশয় রক্ষ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা গঠন, যেদিন পূজা করবেন মানে দেবতা তৈরি করবেন, মাটির প্রতিমা যখন তৈরি করবেন, তাহলে দেবতা গঠনের সময় দেখে না করে একটা আমার মতো একটা উৎপাত চিৎপাতে আমার সময় অনুযায়ী শুরু করলেন, সেখানে প্রতিমা করার সময় যদি ওই কোনো ভট্টাচার্য কোনো আচার্য ব্যানার্জি মুখার্জি ইন্দ্রা যদি এসে বলে আজকের দিনে প্রতিমা শুরু করেছে, আজকে তো দেবতা গঠন নেই, সেদিন কি ওখানে প্রতিমা শিল্পী মার খেয়ে চলে আসবে না? যদিও বর্তমান যুগে প্রতিমা শিল্পীরা তার বাড়ি বসে তৈরি করে, আমরা কিনে এনে পূজা করি, তাহলে সে কি ওই তিথি দেখে করেছে? করে নাই, সে তো তার না, সময় মতো করেছে। তাহলে আপনি বাড়ি এনে করার ক্ষেত্রে ওই টাইমে আনবেন, আর কিনে যখন নিয়ে আসবেন তখন ক্রয়ের ক্ষেত্রে দোষ রহ মানে দোষ খণ্ডানোর কি বিধি রয়েছে সেই বিধি মনুসংহিতা স্মৃতি চিন্তামণি থেকে নিয়ে সেই অনুযায়ী কিনবে। এইবার স্মৃতি চিন্তামণি আর মনুসংহিতা পঞ্জিকা পড়তেছেন না, আর ওই বইতে কোনো রসকস নেই। ও আপনারা কতটা পড়বেন জীবনে তা আমি জানি না, তবে জেকে দেব স্যার এবং নীরজ স্যার কিন্তু অবশ্যই পড়েন, এটাই আমি বললাম। অন্য কেউ পড়ুক আর না পড়ুক, স্যার বুঝতে ওই পারছেন? ব্যবস্থার জন্য ব্যবস্থা কল্পদ্রুম বই লাগে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা ব্যবস্থা কল্পদ্রুম, হ্যাঁ নেবেন। ওই যারা লাল স্মৃতি কভারের পড়ে প্লাস্টিক তারা মোড়া এটা বইটা, পায় আর কি। হ্যাঁ লাল ব্যবস্থা কভারের করে প্লাস্টিক মোড়া বইটা নেবেন, পড়বেন। সবাইকে নাম দিয়ে দেন, সবাই লিখে নেন ব্যবস্থা কল্পদ্রুম। আচ্ছা, আর স্মৃতি চিন্তামণির 4টা পার্ট হয়। হ্যাঁ 4টে পার্ট নিয়ে নেবে অবশ্যই। এইবার তারপরে বিষ্ণু প্রতিষ্ঠা, দেবতা প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা। এইবার আর দেবতা আর দেবীতা, মানে দেবতা আর দেবীতা মানে কি, যারা নারী মানে মাতৃমূর্তি আর পুরুষ মূর্তি, এর জন্য আলাদা আলাদা সময়ের ব্যবস্থা রয়েছে। যাক এগুলো জেকে দেব স্যার বোঝাক। নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, বাণিজ্য, বিপন্নারম্ভ, পুণ্যাহ, রাজদর্শন, নাট্যারম্ভ, ঔষধকরণ সেবন, কোন দিনে ঔষধ খেলে, কোন তিথিতে ঔষধ খেলে, কোন নক্ষত্রে ঔষধ খেলে দ্রুত রোগ সারবে আর কোন সময় হলে সারবে না, তার জন্য এগুলো মেনে খেতে হবে। ডাক্তার দেখায় এসে অমনি আসার পথে ওষুধ খেয়ে নিলে হবে না। ফল প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্য রোপণ, ধান্য ছেদন, তারপরে ধান্যাদি স্থাপন, বীজ সংগ্রহ, ঋণদান, ঋণ গ্রহণ, ভূমি ক্রয় বিক্রয়, শিল্পারম্ভ, নবান্ন, তারপরে নবান্ন দিনে
শ্রী শ্রী লক্ষ্মী পূজা, যুগাদ্য, গোসহস্রী, মনন্তরা, করতোয়া, পুণ্যতরা, ব্যতিপাত। স্নানগুলো আমার একটু বুঝিয়ে দিতে হতো, কিন্তু স্নানগুলো আর তো পারতেছি না। আচ্ছা, জেকে দেব স্যার একটু কথা বলতে থাকেন, তারপরে আমি স্নানটাও বুঝাই দিই। ওনাদের এই শুভ দিনের নির্ঘণ্ট নিয়ে কি কি প্রশ্ন, সেগুলোর উত্তর দিয়ে আপনি একটু কিছু বলতে লাগেন, তারপরে এই স্নানটা একটু বুঝিয়ে দিই। এখানে আরো তো বোঝানোর দরকার, কি বুঝাবো? ওনারা তো কিছু পড়েনি। এই যে অক্ষয়া, মহাজয়া, এই স্নান বুঝতে গেলে তারপর রোগের ভোগকাল, ত্রিপুরক, ত্রিপুষ্কর শান্তি, এই যে তিলতত্ত্ব পতাকা সৃষ্টি স্যার তো এগুলো ওনারা অনেকগুলা শিখেছে। হয়েছে স্যার। এরপরের অংশ স্যার দুইটা প্রশ্ন তাদের করা উচিত ছিল স্যার, কিন্তু তারা এটা করতে পারেনি। যেমন পঞ্জিকায় যোগিনী আছে স্যার, হুম, এই যোগিনীটা কি হ্যাঁ, মিন করছে এটা আমাদের জানা দরকার। অন্যগুলো তো স্যার পরেও। যোগিনী পূর্বে না উত্তরে না দক্ষিণে না ঈশানে, যোগিনী ঈশানে না উত্তরে পশ্চিমে দক্ষিণে। হ্যাঁ স্যার, তারপরে পঞ্জিকায় আছে যেমন এই দিনে এই আহার নিষেধ, কেন? এটা এইগুলো আমাদের জানতে হবে। আরেকটা বিষয় স্যার, যেমন আমাদের কাছে বা প্রত্যেক যারা এখানে অ্যাস্ট্রোলজার আছে প্রত্যেকের কাছে একটা প্রশ্ন আসবে যে গ্রহণ যেটা স্যার, আহ, হ্যাঁ, কত পৃষ্ঠায় যেন দেখলাম স্যার আমরা। আচ্ছা যাই হোক হোক। হ্যাঁ, গ্রহণে 142 স্যার, স্যার 142। এখানে তো আহ, কত, আচ্ছা দরকার নেই, আপনি বলেন। 441। 142 স্যার, 7 442। সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর দেখেন জনতা। আচ্ছা, আরে 7 সেপ্টেম্বর না হয় বাংলা তারিখ হ্যাঁ বলেন, তার স্যার, ঠিক আমি করে হচ্ছে বলবেন। গ্রহণের যে, হ্যাঁ পাইছি স্যার। আমি হুম, বলছি স্যার, যেমন গ্রহণ স্পর্শ আর গ্রহণ হচ্ছে সমাপ্তি। তো হুম, এখানে টোটাল টাইমটা তো অনেক বেশি স্যার। এখন হুম। যারা আপনার মানে প্রসূতি মা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে জানতে চায় যে হচ্ছে এই যে কত পৃষ্ঠা বলেন, গ্রহণের বলেন বলেন স্পর্শ বলেন, কত থেকে পৃষ্ঠা বলেন, কত পৃষ্ঠা? 442 স্যার। 442। এই দেখেন, আপনি যে এটা আমরা এত সময় কিভাবে মানবো, এই তো হ্যাঁ স্যার। তার মধ্যে মূল মানতে হবে কোন সময়, এটাই তো হ্যাঁ আপনার হ্যাঁ, প্রক্রিয়া। হ্যাঁ এটাই প্রশ্ন স্যার। হ্যাঁ, তা সুন্দর। এই দেখেন এখানে দেওয়া আছে 21শে ভাদ্র, ইংরেজি 7ই সেপ্টেম্বর 2025 রবিবার। গ্রহণ স্পর্শ আরম্ভ হচ্ছে কয়টায়? 10টা 26 মিনিটে। হ্যাঁ তাহলে স্যার। 10টা 26 মিনিটে। এইবার পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে কত? 11টা 29 মিনিটে। হ্যাঁ স্যার। 11টা 29 মিনিটে লিখলাম। এইবার গ্রহণ মধ্য সময় হচ্ছে কত? 12টা 10 মিনিটে। হুম। 12টা 10 মিনিটে। এইবার গ্রহণ সমাপ্তি হচ্ছে 12টা 52 মিনিটে। 12টা 52 মিনিটে। এইবার পূর্ণগ্রাস স্থিতি হচ্ছে 1 ঘন্টা 23 মিনিট। তাহলে আপনি পূর্ণগ্রাস মানতে বলতে পারেন, যেহেতু এটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাহলে পূর্ণগ্রাস পরিপূর্ণ গ্রাস করছে, এটাই আপনার পুরো সময়টা মানতেই হবে, এটা কিছু করার নেই। আর যে গ্রহণ হচ্ছে আংশিক আংশিক খণ্ডগ্রাস, সেইগুলোতে আপনারা বলতে পারেন যে ওই গ্রাস মান দেখে, মধ্য গ্রাস দেখে, বা ওই গ্রাসের তখন কিন্তু একটা জিনিস উল্লেখ থাকে যে উম উপছায়া উপছায়া প্রবেশ, এই যে এখানে আছে দেখেন, উপছায়া প্রবেশ রাত্রি 9টা 48 মিনিট, উপছায়া মোক্ষ ত্যাগ রাত্রি 2টা 56 মিনিট, চন্দ্রোদয় অপরাহ্ন 6টা 5 মিনিট। তাহলে এই যে উপছায়ার টাইমটা, এইটাকে বাদ দিয়ে মূল টাইমটা মানতেই হবে, এটার আর কোনো বিহিত ব্যবস্থা কিছু নেই। তাইলে স্যার তাহলে এখানে গ্রহণ, যে গ্রহণ মুখ্য লেখা আছে স্যার রাত্র 1টা 56 মিনিট, হুম, আর হ্যাঁ, হচ্ছে পূর্ণগ্রাস সমাপ্তি হচ্ছে 12টা 52 মিনিট। তাহলে হ্যাঁ। পূর্ণগ্রাসী টাইমটা মানলেই চলবে স্যার। না, পূর্ণগ্রাস মানলে হবে না, এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এটা শুরু থেকে শেষ পর্যন্ত মানতে হবে। তাহলে স্পর্শ থেকে মুখ্য পর্যন্ত স্যার। একেবারে স্পর্শ থেকে মুখ্য 3 ঘন্টা 30 মিনিট মানতেই হবে, 3.5 ঘন্টা। তাইলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ থাকলে আমরা এইভাবে মানবো। হ্যাঁ অবশ্যই। যখন আংশিক খণ্ড গ্রাস থাকবে, তখন যে অংশ গ্রাস করেনি, মানে যে অংশ গ্রাস করেনি ওই অংশকে আলাদা করে লেখা থাকে, ওই অংশ বাদ দিয়ে তারপরে যখন গ্রাসমান দিয়ে গ্রাসের আরম্ভর সময় আর গ্রাসের শেষ সময় ওইটুক সময় মানলে তখন হয়, সেখানেও এইভাবে উল্লেখ করা থাকে। বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ কোন স্যার। পূর্ণগ্রাসে ছাড় নেই, এটা হচ্ছে কথা। উপছায়া ছাড় আছে, কিন্তু গ্রহণের সময় কোনো ছাড় নেই পূর্ণগ্রাসে। নেন স্যার, এবার কিছু বলেন। আর আমার কথায় কোনো রসকস নেই আজকে, সবাই শিক্ষার্থীরা অখুশি হয়েছেন। তো অখুশি হওয়ার জন্য আমি কি বলবো, আসলে আমি অখুশি করে ফেলেছি, এটা আমার করা ভুল হয়েছে। আর স্যার একটা আপনি বিষয় স্যার একটু নিঃশ্বাস দেন স্যার। জেনে নিচ্ছি স্যার, যেমন স্যার এই ওই দিন
কুম্ভ রাশিতে চন্দ্র ছিল, তাইলে স্যার এই কুম্ভ রাশিতে চন্দ্র থাকার, যেমন তুলা রাশির জন্য এই গ্রহণটা দর্শন শুভ। যদিও সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের একটা নির্দিষ্ট টাইমে অশুভ আছে। তো হ্যাঁ তুলা রাশির শুভ মানে হচ্ছে, তুলা রাশি হচ্ছে কুম্ভ রাশি সপক্ষে হচ্ছে স্যার নবম ভাবপতি। তাইলে কি স্যার 1 4 5 9 মানে কেন্দ্র ত্রিকোণের যে রাশিগুলো আছে সেই রাশিগুলার মানে কি বলে এত শিখাই দিয়েন না, আপনার শিক্ষার্থীরা থাকবে না শেষে পড়ে আর অত আর শিখাই দিয়েন না। আগে তাদের শিখার জন্য ওই গ্রহণ ব্যবস্থা তো দেওয়া আছে পঞ্জিকায়, সে জায়গায় না পড়া পর্যন্ত আপনি এত কিছু শিখাই দেবেন কেন? ওই কথা যদি বলেন তাহলে আমি আরেকটু বলে যাই, আমি হ্যাঁ আরেকটু স্যার। বলি আপনাকে। ওই কথা যদি আপনাকে শিখাতে হয় তাহলে আপনি এটি কেন শিখাচ্ছেন না? তাহলে আপনার তো এইটা শিখাতে হবে। ধরেন বিষ্ণুপদী সংক্রান্তি, ওইটা শেখানোর আগেই তো আপনার শেখাতে হবে উনরা কি আদৌ এই পর্যন্ত পঞ্জিকা যেহেতু হাত দেননি, তাহলে উনাদের আগে একটা জিনিস, ওই মাসের বৈশাখ মাস কোথায়, বৈশাখ মাস কত ভেজে যান, বৈশাখ মাস এই চলে আসেন। এবার পৃষ্ঠা নাম্বারে আসেন 275। 275 বাদ দিয়ে 276-এ চলে যান। 276 দেখেন, 276 পৃষ্ঠা জ্যোতিষ তত্ত্বের পরে জ্যোতিষ তত্ত্বটাও পড়ে যান। দেখেন জ্যোতিষ তত্ত্ব, জ্যোতিষ তত্ত্ব আছে বৈশাখ মাসে জন্মিলে জাতক জাতিকা বিনয়ী, দেবদ্বিজ বিনয় ভক্ত, ধার্মিক, সজ্জন প্রতিপালক হয়। স্ত্রীলোক প্রথম রজস্বলা হইলে প্রিয়বাদিনী হয়। এই মাসে গৃহ প্রস্তুত করিতে হইলে দক্ষিণদারি করা উচিত। প্রতি রবিবারে মাংস, মাছ, মসুর, নিম্ব, আর্দ্রক ও দগ্ধ দ্রব্য ভক্ষণ নিষেধ। তারপরে অংশ আছে রবি শুদ্ধি। মিথুন, কর্কট, বৃশ্চিক ও কুম্ভ রাশির রবি শুদ্ধি এবং 13ই বৈশাখ 11টা 13 মিনিট প্রাত ঘ 6টা 8 মিনিট 7 সেকেন্ডের পলের হইতে, ও এটা দণ্ড, ও না ঘন্টা, ও পলের পর ঘন্টা। হইতে মিথুন, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, কুম্ভ, মীন রাশির রবি শুদ্ধি। তাহলে রবি শুদ্ধি, গুরু শুদ্ধি, এগুলোকে যদি বাদ না দেওয়া যায় তাহলে ওই শুদ্ধি বাদ না দিয়ে খালি কেন্দ্র ত্রিকোণ দেখলেই কিন্তু কাজ হবে না। খালি নবম দশম বা এই কেন্দ্র দেখলেই গ্রহণ দর্শন শুভ এটা বলা যাবে না। এই শুদ্ধিটা এখান থেকে শিখে নিতে হবে। এইবার পরের লাইনে আছেন দেখেন প্রকৃতি তত্ত্ব। প্রকৃতি তত্ত্বে আছে দেখেন এই মাসে শনি বৃহস্পতি, বুধ শুক্রের রাশান্তর। তাহলে শুক্র, ওই মানে শনি বৃহস্পতি বুধ শুক্র রাশান্তর হয়েছে। রাশান্তর মানে কি? রাশি পরিবর্তন, তাই তো? রাশান্তর মানে স্যার? হ্যাঁ। হ্যাঁ ট্রানজিটিস। রাশান্তর মানে বোঝেন, সবাই বোঝেন তো রাশান্তর মানে? রাশিও পরিবর্তন না স্যার? এক রাশি থেকে আরেক রাশিতে গেছে। আচ্ছা, আর আচ্ছা। হ্যাঁ, এবার বুধের অস্তমিত, বুধ হচ্ছে অস্তমিত হয়েছে, হওয়ার ফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। দেখেন এবার দ্রব্যমূল্যের ক্ষেত্রে লেখা হয়েছে দেখেন এই মাসে রবি মেষ রাশিতে, রাহু শনি দৃষ্ট, সেই সঙ্গে বৃহস্পতি শনি বুধ শুক্রের রাশান্তরজনিত কারণে চামড়াজাত দ্রব্য, শিশু খাদ্য, চিকিৎসার সরঞ্জাম, লৌহজাত দ্রব্য, স্বর্ণালঙ্কারের দাম বৃদ্ধি পাবে। তাহলে এই গ্রহের যোগগুলো হয়েছে না আন্দাজে তৈরি হয়েছে? এটা পয়লা বৈশাখের তারিখ দিয়ে বের করে দেখতে হবে না? প্রমাণ দেখতে হবে না? হ্যাঁ স্যার, হুম। দেখতে হবে স্যার। হ্যাঁ, তাহলে এগুলো না দেখে গেলে আপনি কেমনে করবেন? এইবার আগের পৃষ্ঠায় আসি, 275 নম্বর পৃষ্ঠায়, যেটা ওই উচ্চতর ব্যাচে দেখিয়েছিলাম। 275 নম্বর, বৈশাখ মাসের মঙ্গলাদি গ্রহের রাস্যাদি সঞ্চার সময়। এখানে দেখেন ওই যে 3টে গ্রহ বললাম রাশি পরিবর্তন হয়েছে, এখানে দেখেন পয়লা বৈশাখ মঙ্গল পুষ্যা নক্ষত্রে গেছে, 5ই বৈশাখ শনি মীন রাশিতে গেছে, মানে কি শনি রাশি পরিবর্তন হয়েছে। 11 তারিখে বুধ রেবতী নক্ষত্রে গেছে, আবার 11 তারিখে শুক্র মীন রাশিতে গেছে, তাহলে শুক্র শনি দুইজনেই রাশি পরিবর্তন হয়ে গেছে। এইবার হচ্ছে 14 তারিখে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গেছে, 17 তারিখে শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গেছে, 20 তারিখে বুধ মেষ রাশিতে গেছে, তাহলে বুধ গেল, শুক্র গেল, শনি গেল, 3টে রাশি পরিবর্তন হয়ে গেছে। এইবার হচ্ছে বুধ ভরণী নক্ষত্রে গেছে, তারপরে বুধ অস্তমিত হয়েছে, তারপরে হচ্ছে বৃহস্পতি মিথুনে যাবে, মিথুনে যাচ্ছে, বৃহস্পতিও রাশি পরিবর্তন হচ্ছে, 30 তারিখে আবার মঙ্গল অশ্লেষা নক্ষত্রে যাচ্ছে। তাহলে কোন সময় কখন যাচ্ছে, রাশি পরিবর্তন হচ্ছে, কখন অস্তমিত হচ্ছে, কখন উদিত হচ্ছে, কখন ক্ষুদিত হচ্ছে, কখন নিদ্রাক্লিষ্ট হচ্ছে, এগুলো সব আছে না এখানে? হ্যালো, নমস্কার। হ্যাঁ অর্পণ বলছি, বাবু, আমি ক্লাসে আছি, দ্রুত বলেন।
অর্পণ বাবু কিছু বলতে চাইছিলেন নাকি হ্যান্ড রেজ করছেন? হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন পারবেন, স্যার আসবেন। কিছু প্রশ্ন ছিল, আলোচনা শেষ হ্যাঁ, হলো বলুন। করবো আর কিছু। ওকে ওকে, বুঝলেন জেকে দেব স্যার? হ্যাঁ তো স্যার। এইটা যদি কেন্দ্র, যেমন সুতুই বুকযোগ, সুতুই বুকযোগটা যে যেদিনই আছে ওই দিন একটা সুতুই বুকযোগের ছক আঁকতে হবে। এখানে শিক্ষার্থীদের করণীয় কি? ছক আঁকতে হবে। আঁকার পরে ধরেন আমি বিবাহ করব। এবার আপনি যেদিন বিবাহ করেছেন সেই দিন বিবাহের তারিখে দেখতে হবে যে আপনার ওই বিবাহের নিয়ম অনুযায়ী ওই নক্ষত্র, ওই তিথি, ওই যোগ মেনেছিলেন কিনা। আপনার বিবাহের সময় তো আপনি জ্যোতিষ হননি, না আপনাকে স্যার। তারিখ তো অন্য লোকে দিয়েছে। হ্যাঁ স্যার। তাহলে আপনার বিবাহে আপনি সুখী না অসুখী? স্যার বিবাহে সুখী, তবে বিবাহের সময় স্যার ষষ্ঠপতির লগ্ন ছিল। আর এটা তো বলার দরকার নেই, কিন্তু কথা হচ্ছে আপনার বিরুদ্ধ লগ্ন ছিল কিনা, আপনার হ্যাঁ বিরুদ্ধ স্যার, তিথি এটাই ছিল বলছি কিনা, স্যার, ষষ্ঠপতির বিরুদ্ধ লগ্ন ছিল, নক্ষত্র ছিল ওই কিনা। বাবের কারো কথা হয়েছিল স্যার। আজকে কেন আপনার একটা পুত্র সন্তান নেই? আপনার কেন পুত্র সন্তান নেই? দুটোই কন্যা সন্তান কেন? এটি শুধু প্ল্যানেট না বিবাহের সাথেও সম্পৃক্ত? বলেন বলেন। স্যার বিবাহের কারণ সন্তান লগ্নটাও কারো, একটা মিন করছি স্যার এটা। সন্তান কিন্তু দুইজনেরই সন্তান। হ্যাঁ স্যার। আপনি আপনার জন্ম প্ল্যানেট বিচার করে খালি পুত্র হবে না কন্যা হবে বললে হবে না কিন্তু। অর্থাৎ বিবাহের দিনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে ওখানে। হ্যাঁ স্যার। আমার আমার কথায় রস নেই, এবার আপনি একটু কথা বলে নিন, বলেন। আপনার কাছে রসনা স্যার, আপনার কাছে অনেক গুণ আছে স্যার। রসনা গুণ আছে, অনেক গুণ। আচ্ছা তাহলে আচ্ছা, জি। অর্পণ বাবু কি বলতে চেয়েছিলেন বলুন। আহ, স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে এ, এই জ্যোতিষ বচনটা যখন পড়েছি আর কি, এখানে কিছু কিছু আহ বিষয় দেওয়া আছে যেগুলো হচ্ছে ব্রাহ্মণের ক্ষেত্রে বা শূদ্র বৈশ্যের ক্ষেত্রে এক এক রকম। তো এটা আসলে আমরা কিভাবে নির্ধারণ করব যে আমরা কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র? এটা একটা বিষয় প্রশ্ন ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যে নক্ষত্রের কথাগুলো বলা হয়েছে যে আহ রত্ন ধারণ বা গৃহপ্রবেশ বা এই যে বিবিধ ব্যবস্থার মধ্যে এখানে কি রবি কোন নক্ষত্রে আছে এটা ধরেই কি আমরা বিচার করব এই বিষয়গুলো? যেমন আপনার হচ্ছে ওটা হচ্ছে রত্ন, চন্দ্র যে নক্ষত্রে আছে, চন্দ্র যে নক্ষত্রে আছে। চন্দ্র। আর একটা কি প্রশ্ন করেছেন যেন, প্রশ্নটা আমি লিখিনি, কি যেন স্যার প্রথম উনি প্রশ্ন? গুরুজি প্রশ্নটা করছে ওই আহ, এখানে যে ও বিবিধ ওই ব্যবস্থা বর্ণ, আছে। মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। উত্তর দেন। হ্যাঁ স্যার। উত্তর দেন। দেখুন এটা তো প্রচলিত যে মত আছে সেটা তো এখন আমাদের হচ্ছে জন্মসূত্রেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আপনার হচ্ছে নির্ধারণ হচ্ছে। এখন হচ্ছে আপনি যে কোনো ভাবে, যেমন তৈত্তরীয় ব্রাহ্মণের যিনি লেখক স্রষ্টা, উনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু উনি একজন ঋষি।